সো একজন ট্রিপলির একজন মানুষ সাপোজ গ্রিন টেক মানে এই যে একটা ইসলামিক অ্যাপ ডেভেলপ করবো, এইটা কেন মাথায় আসলো? সেগুলো যখন এআই এত ইজিলি করছে তখন বলছে ভাইরে ভাই, লাইফ ইজ গোয়িং টু চেঞ্জ। আমি মনে করি না যে ইঞ্জিনিয়ার বা টেক ফিল্ডের সাথে যারাই ইনভলভ তারা চলে যাবে, বাট ইট ইজ ট্রু এগেন, ইউনিভার্সিটি অ্যান্ড জব মার্কেট স্পেশালি ইন বাংলাদেশ অনেক ডিফারেন্স। যারা লোয়েস্ট পারফর্মার এর আগে যেটা ছিল তারা এখন ফায়ার্ড। মিড লেভেল বা জুনিয়র লেভেলের ভ্যালু আরো দিন দিন কমে যাচ্ছে। আইটি মানেই মানুষ আসলে মনে করে যে ইটস অনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমরা বস কালচার তৈরি করবো না, আমরা লিডার কালচার তৈরি করবো। তুমি যে বললো যে তুমি যে পারো না, মানে দ্যাট ইটসেলফ ইজ আ ভেরি গুড অ্যাটিটিউড। লিডার্স ক্রিয়েট লিডার্স, এই অ্যাটিটিউডটা সবচেয়ে বেস্ট, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখছি। এক্স্যাক্টলি, যে তিনি সাহাবী যারা যে ওনাদেরকে উহা করে তৈরি করছেন। ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস টু গেইন সামথিং, বাট ওয়ান্স ইউ গেইন ইট, এটার মজাই আলাদা। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশনের আল কোরআন, হিসনুল মুসলিম এই অ্যাপসগুলো ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন ফাউন্ডার অফ গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশন, ফাউন্ডার অফ গ্রিন টেক অ্যাপস লিমিটেড, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সি নাবিল মোশাররফ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি খুব কম সময়ের জন্য মালয়েশিয়া থেকে এসেছেন, আর আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি এই পডকাস্টটা। আর আমার অনেক প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আপনাকে করব। তো প্রথমে যে বিষয়টা জানতে চাচ্ছি ভাই, আমি তো আপনার বলা যায় সাথেই কাজ করেছি রিসেন্টলি, আপনার সাথে প্রত্যেক দিন কমিউনিকেট করতে হয়েছে। তো যে বিষয়টা আপনার ক্ষেত্রে দেখেছি, আপনি এআই টুলসগুলো সম্পর্কে অনেক ভালো জানেন, অ্যান্ড আমাকেও সাজেস্ট করেন সাবিক তুমি এই টুলটা এই কাজের জন্য ব্যবহার করো, এটার ফিডব্যাকটা দাও। পরে আমি ওটা ইউজ করে দেখেছি যে অলমোস্ট 50% কাজ সে করে দিয়েছে। তো এগেইন গ্রিন টেকেও আমি দেখেছি যে একটা এআই হ্যাকাথন অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে হচ্ছে অলমোস্ট সবাই পার্টিসিপেট করেছিল। তো এই যে আপনি নিজে কিভাবে এই টুলসগুলো জানলেন, আর আপনি কেন মনে করেন যে আসলে এআই ব্যবহারটা এত গুরুত্বপূর্ণ? বিসমিল্লাহ। আমার কাছে মনে হয়, আমি তো প্রথমে আসলে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যান্ড্রয়েড আর কটলিন ওই দিকে এক্সপার্টিস ছিল। তো ওইভাবেই আমরা আল কোরআন অ্যাপস, হিসনুল মুসলিম এই সবগুলো করছি। পরের দিকে মানে যখন 3-4-5 বছর যখন আমাদের গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশন কাজ করা মানে অলরেডি কাজ করতেছে, আলহামদুলিল্লাহ মানুষজন অনেক ইউজার বেস আছে, তখন যেটা দেখা গেল যে একটা পর্যায়ে যে একটা ভয় আসা শুরু করলো যে ওকে, আমি একটু বেশি বড় করে বলতেছি, বাট আই থিঙ্ক ইট শুড বি ওকে, যে আমাদের কোনো এজ আছে কিনা, কারণ আরো তো অনেক ভালো ভালো অ্যাপস আসতেছে, অনেক কিছু আসতেছে। তখন আসছে তারতিল এআই এসে কোরআন স্পিচ টু টেক্সট, সেটা ফুললি এআই ছিল, ভেরি ফ্যাসিনেটিং স্টাফ। মানে তখন এই সময় যে ওটা করাও যায় না করা যায় ওটা আমি আসলে জানতাম না। তখন থেকে আমার একটা মোটিভেশন জাগছে, আচ্ছা ঠিক আছে একটু দেখতে হবে, সময় নাই তেল নাই, বাট দেখতে হবে। সো সুযোগ তখনও ছিল না, স্টিল ওয়ার্কিং করতেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। চিন্তা করলাম যে মালয়েশিয়াতে যে মাস্টার্সটা করি, তো মাস্টার্সটার সময় তখন আমি ইচ্ছা করে এই টপিকে চুজ করলাম, কোরআন স্পিচ টু টেক্সট। তো যেন আমি বুঝতে পারি, মানে আমার মাস্টার্স করার জন্য আমার তো শিখতে হবে যে আচ্ছা কিভাবে করে, কেন করে, কি কি জিনিস থাকা জরুরি। তো সেখান থেকে আমি একটা এক্সপার্টিস পাইলাম আলহামদুলিল্লাহ। সেখানে আমার এআই এর একটা ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং হলো যে আচ্ছা এআই এর কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর এসে চ্যাটজিপিটিটা এসে আর কি, তোমার যখন দেখলাম যে আচ্ছা মানে আমার সবসময় আমি ইংলিশে খুব স্পিকিং এ ভালো আলহামদুলিল্লাহ, লেখাতে আমার সবসময় ঝামেলা হইতো, গ্রামাটিক্যাল এটা সেটা। আমার মনে হচ্ছে আমি আইএলটিএস এর সবগুলোতে 8.5, ইয়াতে যে 7। সো এই কারণে যখন দেখলাম যে চ্যাটজিপিটি সেটাও সেই প্রবলেমটা সলভ করে ফেলতে পারতেছে, অথবা আমার যে একটা স্ট্রেস থাকে, একটা প্রোক্রাস্টিনেশনের টেন্ডেন্সি থাকে যে আচ্ছা আমি কি লিখতে পারবো, লিখলে কি ভুল করবো, কিভাবে একটা নেগেটিভ কমেন্ট আমি পজিটিভলি বলবো, সেগুলো যখন এআই এত ইজিলি করছে তখন বলছে ভাইরে ভাই, লাইফ ইজ গোয়িং টু চেঞ্জ। অ্যান্ড সত্যি কথা সেটাই হয়েছে, এখন খুব ফাস্টলি আমরা এটাই দেখতেছি। তো সেইটার জন্য যখন আমি তখন থেকে আমার ইন্টারেস্টটা জাগছে আচ্ছা কি হচ্ছে, অ্যান্ড এআই ল্যান্ডস্কেপটা এত ফাস্ট ছিল, সেইটাও একটা ইন্টারেস্টিং, মানে একটা নতুন জিনিস শিখার যে আনন্দটা আমাকে তখন খুব এনকারেজ করতো। আমি তখন টুইটার, রেডিট এই দুইটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, এখনো অ্যাক্টিভ, দুইটাতেই সবচেয়ে বেশি ফাস্টেস্ট নিউজ আসে। তো বলেছিলেন, হ্যাঁ, তো আমি সেগুলোতেই ফোকাস রাখি। আমার একটা শর্ট লিস্ট হয়ে গেছে যে আচ্ছা এদের নিউজ আসলেই যেন আমি নোটিস পাই, ওইটাও একটা কাইন্ড অফ একটা ইন্টারেস্ট চলে আসছে, আচ্ছা কি আসছে কি আসে নাই। সো এলএলএম, তারপর ছবির ক্ষেত্রে ডিফিউশন মডেলস, এই অল অফ দিস মডেলস আর ভেরি ইন্টারেস্টিং, দ্যাট আমরা আসলে কখনো চিন্তাও করিনি এই মানে এই ক্রিয়েটিভিটি এলিমেন্টটাও এআই এত ভালো করে করতে পারবে। তো এইটার জন্য
আই থিঙ্ক মানে দ্যাটস ওয়ান অফ দ্য প্রাইমারি ড্রাইভ যে আচ্ছা না আমি শিখতেছি আমাকে এআই আই উইল সে যে আমাকে 10x ইঞ্জিনিয়ার বানাইছে, 10x ইঞ্জিনিয়ার না সব দিক দিয়ে আমার স্ট্রেসও কমাইছে আবার ইয়াও বানাইছে। তো আমার কাছে মনে হচ্ছে যে যেই এটা শিখতে পারবে তার জন্য এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হবে, এবং যে এটা শিখবে না সে আসলে কোনো এক সময় এটা চলে যাবে। আচ্ছা, তো ভাই আপনি এখন যেহেতু আপনি মালয়েশিয়াতে আছেন, অনেক মানুষের সাথে আপনার কথা হয়, ইন্টারাকশন হয়, তো আপনি পার্সোনালি কিভাবে মনে করেন যে এআই আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ডটাকে কিভাবে চেঞ্জ করবে? কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, পুরা যেভাবে আগে ছিল সেটার সাথে মানে এমনি তো টেকনোলজি গ্রো করেই, তার সাথে যখন এআই চলে এসেছে তখন আসলে অনেক কিছু ফাস্ট হচ্ছে। তো আপনি পার্সোনালি যেহেতু ওখানে ছিলেন, আপনার কি মনে হয় যে এআই কিভাবে চেঞ্জ করতে পারে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে? মালয়েশিয়া আর বাংলাদেশ আই উড সে দ্য ফিল্ড ইজ ভেরি সিমিলার, যেখানে তারাও যে খুব ফাস্ট এআই এর ইউজ করছে এরকম না। আচ্ছা, সো এখানে মালয়েশিয়ার সাথে সম্পর্ক না, ওয়ার্ল্ডের সাথে যদি চিন্তা করা হয় তাহলে এআই এর মানে ইটস ভেরি হার্ড টু সে হোয়াটস গোয়িং টু হ্যাপেন আফটার 5 years, বাট থিংস আর চেঞ্জিং, দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। মানে ধরো তোমার মানে আগের ক্ষেত্র যখন কেউ চিন্তা করছে যে ঠিক আছে আমি এখন স্প্রেডশিট এক্সেল ইউজ করতেছি, বাট তারপর আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর আবার সেটা হয়ে গেল মানে তখন ছিল সব লোকাল, পরে আবার ক্লাউড হয়ে গেছে, এখন ক্লাউড ছাড়া চিন্তাই করা যায় না। এক্সেলের ক্ষেত্রেও কিন্তু স্প্রেডশিট এখন চলে আসছে, তো সেখান থেকে একটা মার্কেট বা অন্য সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক তেমন এখানেও মানে নর্মাল জিনিসটা আর থাকবে না, স্পেশাল কিছু আসবে। আমি মনে করি না যে ইঞ্জিনিয়ার বা টেক ফিল্ডের সাথে যারাই ইনভলভ তারা চলে যাবে, বাট আরো চ্যালেঞ্জিং হবে, বিকজ লট উইল বি এক্সপেক্টেড আউট অফ দেম। মানে একজনের কাছ থেকে এর আগে যেটা এক্সপেক্ট করা হয়তো 1x, সেই 1xটাই স্ট্যান্ডার্ডটাই বেড়ে যাবে। ধরা হবে যে না তুমি তো এই পুরো মডিউলটা একা করতে পারবা, এরকম একটা ধারণা করা হবে। এবং এটা হচ্ছে অলরেডি, মানে আমাদের নিজেদের গ্রিন টেকের ক্ষেত্রেও কিন্তু ওভাবে করে আমি চেষ্টা করতেছি উই থট প্রসেসটা আনা আর কি, যে তুমি যে জিনিসটা এর আগে ভাবতে যাচ্ছে 1 মাস লাগে, ট্রাই টু থিঙ্ক এআই দ্বারা কিভাবে সেটাকে স্পিড আপ করতে পারো। এআই মিস্টেক করবে, বাট এআই ইজ লাইক ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা অর ইন্টার্ন, যেভাবে তোমার কাজটাকে অনেক স্পিড আপ করে দিবে এবং তোমার স্ট্রেসটা নিয়ে নিবে। এক্স্যাক্টলি, মানে অনেক কাজ বা শুরু সে কাজগুলো কিন্তু করে দিচ্ছে অলরেডি, যে দেখা গেল আমার যে বেসিক স্ট্রাকচারটা দরকার সে সেটা তৈরি করে দিচ্ছে, তারপর আমাকে মডিফাই করতে হচ্ছে। তো সামনে দেখা গেল এটা যখন আরো ট্রেন্ড আপ হবে তখন কিন্তু আরো বেটার আউটপুট আমরা এক্সপেক্ট করতেই পারবো তার কাছ থেকে। তো ডেফিনেটলি এইটাই তাদের কিন্তু ইন্টারেস্ট, এটাই সত্যি কথা বলতে তাদের ইন্টারেস্টটাই হলো যে এআই মানুষকে মিডল ম্যান এখন হিসেবে আছে, তারা একটা বাদই দিয়ে দিবে, যতটুকু বাদ করা সম্ভব ততটুকু বাদ করবে। আমি পার্সোনালি বিলিভ করি ফুললি বাদ হবে না কখনোই, বাট চিন্তা করে ওয়ার্ডপ্রেস যখন আসলো বা করছে, এখন কি হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনটেন্যান্সের জন্য একজন জাস্ট ইউজ করতেছে, শেষ। হয়তো বা ওয়ার্ডপ্রেসের একই জিনিস যদি আমরা আমাদের কোডেও লিখতে চাই, এটা তো অনেক সময় লাগবে, 6 মাসের চেয়ে বেশি সময় লাগবে। তো সেটার ইউজ কেস তো আর থাকলো না। কেউ আর এখন ওয়ার্ডপ্রেসের $15-20-50 দিয়ে যে জিনিসটা করতে পারতেছে, অন্য জায়গায় আর তারা সেটা ইউজ করবে না। তো ঠিক তেমন এআই এর ক্ষেত্রেও হবে। এবং ভার্সেলের সিইও সে একটা সফটওয়্যার বানাইছে VO অথবা V0, তো সেখানে এখন সেটা হেল্প করতেছে ডেভেলপারদেরকে। ডেভেলপার বলতে পারে যে আচ্ছা আমাকে এমন একটা পোমোডোরো অ্যাপ বানায় দাও, এবং তারা খুব ভালো করে সুন্দর করে মাল্টি ফাইল ভাগ করে বানায় দিচ্ছে, যেটা জেনারেলি ক্লড বা চ্যাট জিপিটি ইউজ মানে করে না। তার ইচ্ছা যে এই যে ডাটা সে নিচ্ছে ফ্রি দিচ্ছে, এটা দিয়ে সে মিডল ম্যানটাও নিয়ে যাবে, পরে একটা সাধারণ মানুষ বলবে যে আমাকে একটা এরকম একটা অ্যাপ বানায় দাও, এবং সেটা এত সুন্দর করে হবে যে তার আর ওই ডেভেলপারটাও লাগবে না। তা আমি বিশ্বাস করি তবে যে বাংলাদেশে আসতে সময় লাগবে, আমেরিকাতে এই মাইন্ডসেট চেঞ্জ ইজ অলরেডি হ্যাপেনিং। সেলস ফোর্স বলছে এই বছর তারা আর কোনো নতুন ইঞ্জিনিয়ার্স নিবে না, তাদের নতুন একটা সফটওয়্যার আসতেছে এজেন্ট ফোর্স। সেলসফোর্স ইজ লাইক এ সিআরএম, ইটস আ ভেরি বিগ সিআরএম কোম্পানি, যেখানে মানে যত সেলস অর্ডার্স থেকে শুরু করে কাস্টমার রিলেশনশিপের যা জিনিস লাগে, B2C B2B সবকিছু, ইটস অলমোস্ট এভরি বিগ কোম্পানি জাস্ট লাইক AWS ইউজ করে ক্লাউডের ক্ষেত্রে, তাদের অলমোস্ট সাডেনলি সেলসফোর্স ইউজ করতে হয়। তো তারাই বলতেছে যে তাদের নতুন একটা সফটওয়্যার আসতেছে, মানে আসছে অলরেডি, এজেন্ট ফোর্স। এটা এজেন্টিক, মানে এআই দ্বারা মানুষের কাজকে রিপ্লেস করবে। সো ওয়ান অফ দ্য এক্সাম্পলস দ্বারা অলরেডি সাকসেসফুল হয়েছে ইজ কাস্টমার কোনো রিভিউ বা কোয়ারি যদি থাকে, যেটা এর একটা মানুষকে দেওয়া হয়তো, আই থিঙ্ক তারা বলছিল যে অলমোস্ট 70% এখন সেটা
এজেন্টস বা এআই এজেন্টস দ্বারা সেটা এখন কভার আপ করতে পারতেছে। সো দ্যাট শোজ যে আসলে ওই জায়গায় অলরেডি একটা কালচার চলে আসছে যে দে আর গোয়িং টু আপ দ্য স্ট্যান্ডার্ড অর দে আর গোয়িং টু নট হায়ার এনিমোর। ফেসবুকের ক্ষেত্রে জাস্ট কালকে তারা বলল যে তাদের যে মিনিমাম পারফরমেন্স ছিল সেটার স্ট্যান্ডার্ড মার্ক জুকারবার্গ আরো বাড়া দিচ্ছে, মানে মার্কই এটা বলছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যে যারা লোয়েস্ট পারফর্মার এর আগে যেটা ছিল তারা এখন ফায়ার্ড হয়ে যাচ্ছে। সো বলছে 5%-এর মতো। তো ফেসবুকের যে আর্টিকেলটা পড়তেছিলাম দে ওয়ার সেইং ইটস অ্যাবাউট 72,000 তাদের এমপ্লয়িজ আছে। সো 5% অফ দ্যাট ইজ স্টিল 3,600। এই 3,600 কিন্তু মানে লোয়েস্ট অফ দ্য লো ছিল, তাও তারা ছিল, সে কিন্তু সেটা বাদ দিয়ে দিল। সো এভাবে করে ওয়ার্কফোর্স কমাচ্ছে, স্পেশালি ইন দ্য সফটওয়্যার সাইড, বিকজ দেখা যাচ্ছে যে সফটওয়্যার সাইডে এর আগে যত বেশি মানুষ ছিল সেটার চিন্তাধারাটা অনেক প্রসেস চেঞ্জ হচ্ছে। তাহলে এখন যারা আছে, আপনারও তো একটা বড় টিম আছে অলরেডি গ্রিনটেকের সাথে, তো বা যারা হচ্ছে এখন হয়তো ভার্সিটিতে পড়ে বা অন্যখানে জব করছে, তাদের জন্য আপনার সাজেশনটা কি? তাদের এখন আসলে কোন জায়গায় ফোকাস করা উচিত এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য? ফার্স্ট পয়েন্ট হলো যে তাদের একটু মানে দে হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ হোয়াটস হ্যাপেনিং কারেন্টলি। এই জিনিসটাতে আমি পার্সোনালি বলতে পারি যে আমার ভার্সিটি লাইফে তো আসলে আমরা এত বেশি চিন্তা করতে চাই না, বন্ধুদের সাথে থাকি, পড়ালেখা করি, সেটাই একটা এক্সাইটমেন্ট, এনজয়মেন্ট, খাওয়া দাওয়া আছে। সো সেটা ইটসেলফ ইজ আ বিগ চ্যালেঞ্জ। আমি নিজে এআইবিতে ট্রিপলি পড়ছিলাম। সো সেকেন্ড নাকি থার্ড সেমিস্টারে আমি বুঝতে পারতেছিলাম যে আচ্ছা ট্রিপলি পড়ে আমি কি করবো বাংলাদেশে। যে বন্ধুরা ছিল, এটা ছিল, সেটা ছিল, আমি একটু মানে বন্ধুদেরকে বলছিলাম দোস্ত আমি তাহলে সিএসসি-তে চলে যাই, ইন্টারেস্টিং লাগতেছে, ঠিক আছে। কারণ তখন আমার ভাই যেহেতু ট্রিপলি থেকে পড়ছেন অ্যান্ড দেন সিএসসি-তে গেছে, সেখান থেকে আমি কিছু আজ পাচ্ছিলাম যে আচ্ছা কেন উনিও করছে। অবভিয়াসলি হি ইজ 4 years older than me, সো বাই দ্য টাইম আমি দেখতেছি যে আচ্ছা হি ইজ অলসো চেঞ্জিং হিজ ক্যারিয়ার। কারণটা কি? তো আমার ইচ্ছা হচ্ছিল, বাট আবার মনে হচ্ছিল আচ্ছা মানে লেটস সিং লেটার, রাইট? সো বাট কথাটা এটাই যে এই মানে ল্যান্ডস্কেপ খুব ফাস্ট চেঞ্জ হয়। আমি যখন ঢুকছি ট্রিপলি ওয়াজ নাম্বার 1, কিন্তু বের যখন হয়েছি ট্রিপলি ওয়াজ অলরেডি সেকেন্ড। কেন? কারণ যখন ঢুকছি তখন আসলে ট্রিপলি ডিম্যান্ড ছিল। ট্রিপলি ডিম্যান্ড মানে কি? সেটা হলো পাওয়ার স্টেশন, এনি কাইন্ড অফ নেটওয়ার্ক, এনি কাইন্ড অফ গ্রামীণ ফোন বা এই যে এইসব সবগুলোতে এটা লাগতো। ইভেন মালয়েশিয়াতেও 2008 সাল থেকে 14 সালের দিকে অনেক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা এইসব দিকে যা আছে অনেক মানুষজন গেছে। কিন্তু এটা খুবই ড্রাস্টিক্যালি 4 years পর যখন বের হইলাম তখন দেখলাম যে স্যাচুরেটেড হয়ে গেছে, ভেরি ফাস্ট স্যাচুরেশন। মালয়েশিয়াতেও আমি যখন 2018 সালের দিকে যাই তখন দেখলাম যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা ছিল তারা আসলে চলে যাচ্ছে, বিকজ মালয়েশিয়ার ওয়ার্কফোর্স তৈরি হয়ে গেছে। সো তাদের আর ঝামেলাটা হয় নাই। মানে জেনারেলি অ্যাকচুয়ালি ফরেন লেবার নেওয়া হয় কেন, ফরেন এক্সপ্যাটস নেওয়া হয় কেন? বিকজ তাদের নিজেদের লোকাল এক্সপ্যাটস এত ভালো করে নাই টু দ্য সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ইস্যু। তো দ্যাটস ওয়াই মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে। ইটস ভেরি হার্ড অনেস্টলি, আমরাই তো বলতে পারতেছি না আচ্ছা 5 বছর পর কি হবে। আর এখানে ইউনিভার্সিটির আমি নিজে একটা জুনিয়র ছেলে, জানিও না যে জব মার্কেট কি, জব কি করব, আর আমি কিনা করে ফেলতে পারব, মানে আমি ফিউচার আজ করতে পারবো। ইটস ভেরি হার্ড টু সে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা দ্যাটস আ প্রাইমারি জিনিস যেটা বলবো, যে স্টে আপ টু এ ডেট তোমার যে ফিল্ড আছে, অ্যান্ড গেট কানেক্টেড উইথ ইউর পিয়ার্স। বড় ভাই যারা আছে জাস্ট কানেকশন করে, ভাই আপনাদের এখানে জব মার্কেট এখন কেমন, আপনার এখানে আপনার ভিশনটা কি, মানে বড় ভাই যেই থাকুক, যে আচ্ছা আপনি কিভাবে চিন্তা করতেছেন। ইট ইজ ট্রু এগেন, ইউনিভার্সিটি অ্যান্ড জব মার্কেট স্পেশালি ইন বাংলাদেশ অনেক ডিফারেন্স। দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। এটার জন্য আরেকটা আইডিয়া হলো আগের থেকে একটু জব মার্কেটে যাওয়া। আমরা ওই সময় অনেক সময় টিউশনই করাই, অ্যান্ড তখন আসলে ওই হ্যান্ড মানিটা ভালো লাগে। আমার যেটা দেখলাম যে আসলে টাকার আর্জেন্সি না থাকলে সেই সময় টিউশনই না করে জব মার্কেটের রিলেটেড ফিল্ডের কাজ ফ্রি করলেও ফি করা উচিত। এক্স্যাক্টলি, কারণ এক্সপিরিয়েন্সটা তখন হয়ে যায় অ্যাকচুয়ালি, মানে কিভাবে সে বুঝতেও পারবে যে এখন আসলে কোনগুলো ডিমান্ডে আছে, যেটা অনেকেই হয়তো ভার্সিটির পরে এসে বুঝে। এক্স্যাক্টলি, এবং তারাই সবচেয়ে বেস্ট হয়, কারণ তারা তখন বাই দ্যাট টাইম বুঝে যায় আচ্ছা আমার আসলে কোন জিনিসটা কাজে লাগতেছে পড়ালেখার মধ্যে, এবং কোন জিনিসটা কাজে লাগতেছে না। আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে নাফি, সে কিন্তু আহসানুল্লাহর সেকেন্ড ইয়ার থেকেই সে কিন্তু
চিন্তা করছে সে করবে। And এটার জন্য কিন্তু সে যখন বের হয়েছে সে তার অলমোস্ট সিনিয়র, চাকরিও লাগতেছে না, সে কিন্তু অলরেডি ঢুকে গেছে। সো Exactly. এই ইট ইজ ভেরি হার্ড, বাট ইট ইজ এইটার চেয়ে বেস্ট ওয়ে নাই টু গেট ইনটু দ্য ইন্ডাস্ট্রি, আগের থেকে কাজ করা। ইভেন ট্রিপলির ক্ষেত্রেও আমি দেখছিলাম যে যারা আসলে খুব ভালো প্রথম থেকেই কাজ করতো, মানে শিখতো, ফিজিক্যালি কাজ করতো, তাদের ইন্ডাস্ট্রিতে ঢোকাটা এত কঠিন হয়নি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এআই নিয়ে যদি আমি বলতে চাই যে এআই এর যে এখন হার্ডেল বা ট্যাকেল যেটা আসছে, সেটা রিলেটেড হবে যে একটু স্পিড আপ হইতে হবে। যারাই কাজ করবে বা যারাই শিখবে, তাদের এআই দ্বারাও তারা স্পিড আপ হতে পারে। বাট কথাটা এটাই যে এখন মিড লেভেল বা জুনিয়র লেভেলের ভ্যালু আরো দিন দিন কমে যাচ্ছে। এটা প্রমাণিত, এটা সত্য। হয়তো বা আমার ক্ষেত্রেও আমি এর আগে হয়তো একটা কাজ আরেকটা ছেলেকে দিয়ে করাইতাম, আমার কাছে মনে হচ্ছে আমি আগে এআই তে জিজ্ঞেস করে দেখি যে আচ্ছা ক্যান হি গিভ মি দ্যাট টাস্ক। অনেক সময় দেখা গেছে আধা ঘন্টাতে সেই কাজটা আমাকে দিয়ে দিছে, যেটা একটা ছেলেকে আমার বুঝাইতে হয়তো আমার আধা ঘন্টা লাগে। হ্যাসেলটা কমে যায়। ইয়া, আমার মনে হয় ভাই, আমরা পার্সোনালি মনে হয় যে আমরা একটু পিছিয়েও আছি আপডেট থাকার ক্ষেত্রে। আপনি যেটা বললেন যে অ্যাওয়ারের বিষয়টা, আমরা এখনো হচ্ছে জাস্ট চ্যাট জিপিটির উপরেই ডিপেন্ডেন্ট। Yeah. হ্যাঁ, চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে আমাকে ভালো আউটপুট দেয়, বাট ফর এক্সাম্পল আপনার সাথেই কাজ করার সময় যেটা বুঝলাম, ফর এক্সাম্পল আমার ভিডিও থেকে কোনো কিছু এক্সট্র্যাক্ট করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আরেকটা সফটওয়্যার আছেই জি, যেখান থেকে আমি এটা পাবো। আমার Far better. প্রেজেন্টেশন বানাতে হবে, এটার জন্য আলাদা একটা পুরো একটা সফটওয়্যার অলরেডি আছে, কিন্তু আমরা দেখা গেল সেই বিষয়ে আপডেটেড না, যেটা আপনি বললেন যে কি অ্যাওয়ার থাকা। জি জি তো আপনি পার্সোনালি কিভাবে অ্যাওয়ার থাকেন বা আপনি কিভাবে আপডেটেড থাকেন? মানে অলরেডি মেবি বলেছেন যে তিনটা জিনিস দিয়ে আর কি। যদি আমার বেশি সময় থাকে তাহলে টুইটার অ্যান্ড রেডিট। টুইটারে একটা এআই নিউজ নামে একটা সাবস্ক্রিপশন আছে, আই ক্যান শেয়ার দ্য লিঙ্ক ইনশাআল্লাহ। সেটা আমি ফলো করি। সো ইটস লাইক অলরেডি প্রি কম্পাইলড লিস্ট ওকে, অফ দ্য টপ এআই পিপল যারা নিউজ শেয়ার করে। আচ্ছা, তো সেই লিস্টটা আমার বানাইতে হয় নাই, সেই লিস্টটা দিয়ে অটোমেটিক্যালি আমি একটা ভালো আপডেট পাই। অলমোস্ট 80% আমি সেখান থেকেই পাই। আচ্ছা, যদি সাইড বাই সাইড থাকে আমি নিজেও ফলো করি কিছু, যেটা হলো র। টুইটারে তবে ঝামেলা যে সোশ্যাল মিডিয়া সময়টা অনেক সময় বেশি ইউজ করে ফেলা হয়, সো অ্যাভয়েড করার চেষ্টা করি অনেক সময়। তো তার আগে রেডিটের কথাটা বলি। রেডিটে হলো লোকাল লামা, এটা হলো এলএলএম, এটা নিয়ে। তো ওদের শুধু এলএলএম নিয়ে অন্য কিছু নিয়েও কথাবার্তা বলে। সো ভেরি ইন্টারেস্টিং, ক্যাপাবিলিটি কার কোনটা কতটুকু, এই জিনিসটা ওখানে খুব ইন্টারেস্টিংলি পাওয়া যায়। যে একটা এলএলএম, চ্যাট জিপিটির মতো একটা এলএলএম ওপেন সোর্স লেভেলে কোন জায়গায় কত ক্যাপাবিলিটি আছে। কারণ অনেক বেশি মডেল বের হয়, কিন্তু প্রত্যেক সপ্তাহতেই অনেক বেশি মডেল বের হয়। তো ওই জিনিসগুলো আসলে ট্র্যাক করতে গিয়ে ওই একটা ফিয়ার অফ মিসিং আউট, ফোমোর টেন্ডেন্সিটা থাকে, ওটা আবার আনহেলদি হয়ে যায়। সো এই জন্য একটু বুঝে শুনে সময়টা দেওয়া দরকার হয়। বাট দ্যাট ইজ ওয়ার দ্য রয়েস্ট নিউজ ইজ। এনভিডিয়া কালকে নাকি পরশু একটা নতুন ছাড়লো ডিফিউশন মডেল, মানে ছবি থেকে। বাট সেই মডেলটা এত ছোট, 82 মিলিয়ন প্যারামিটার্স, যে সিপিইউতেও হয়তো বা 10 সেকেন্ড লাগবে ছবি একটা বের করার জন্য। অ্যান্ড দ্যাট মডেল ইজ সো গুড, টেক্সটও দিতে পারে, যেটা কিনা যে আমরা ফ্লাক্স বা অন্য কিছু ক্ষেত্রে দেখছি। এই যে এত বেশি ইনোভেশন হচ্ছে যে এখন অলমোস্ট আমরা ওপেন সোর্স লেভেলে আমাদের নিজেদের লোকাল ডিভাইসে করে ফেলতে পারতেছি। এই একই নিউজ আসবে হয়তো এক সপ্তাহ পর, সব জায়গায় আসবে নর্মাল সময়। তবে আমি দুইটা এত সময় দিতে পারি না। আমি হলো এআই নিউজ যেটা বললাম লিস্ট, তারাই একটা ইমেল সেন্ড করে, নিউজ লেটারের মতো সেন্ড করে, সেটা আমি ফলো করি। দে অ্যাকচুয়ালি সামারাইজ ইট ইউজিং চ্যাটজিপিটি। ওখানে টপ পয়েন্টস যেগুলো আছে অফ দ্য আদার নাইট, সো ডেইলি উইকলিও না, অফ দ্য আদার নাইট তারা সুন্দর করে দেয়। দ্যাট অনেস্টলি সার্ভস দ্য পারপাস। মানে এটাও দেখছো এআই দিয়েই তারা ইউজ করলো। তারা GPT-4o আর ক্লড দুইটা দিয়ে তারা ট্রাই করছে। আই থিঙ্ক তারা এখন লামা তো কিছুটুকু শিফট করার চেষ্টা করতেছে, এখন লামা ওপেন সোর্স। তো এই সব কিছু মিলায় তাদের একটা জিনিস মজা লাগে তাদের ব্যাপারে, সেটা হলো যে যদি কিছু না মানে ঘটার মতো ঘটনা না ঘটে, সেটা তারা বলে নাথিং হ্যাপেন টুডে। সো ইটস নট লাইক, কারণ এআই তে আমরা তো মনে করি যে কোনো টপ লেভেল ঘটনা নাই, তাহলে আমি একটা নেক্সট লেভেল ঘটনাটা কি বলি যে টপ লেভেল, সেটাও না। সো ইটস ভেরি হিউম্যান লাইক। অ্যান্ড আই থিঙ্ক তারা মনে হয় হিউম্যান চেক করে যে এআই যেটা জেনারেট করে, তারা একটু চেক করে যাচ্ছে ঠিক আছে, ইজ ইট ওকে অর নট। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট ওয়ে টু গ্যাদার ইনফরমেশন। এআই অনেস্টলি এত বেশি ফাস্ট হওয়া দরকারও নেই, কারণ এটা অনেক সময় যেটা বললাম যে ফিয়ার অফ মিসিং আউট করতে করতে ওই ছুটতেই থাকবো আমরা। সো এটাও হেলদি না। আপনার ক্ষেত্রে যেটা আমি দেখেছি একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনি
ডিফারেন্ট টেক ক্যারিয়ারকেও প্রমোট করেছেন, মানে প্রথম থেকেই। আমি হচ্ছে আমাদের একজন প্রোডাক্ট ম্যানেজারের সাথে কথা বলছিলাম, আরাফ, যে কারণ সে অলমোস্ট প্রথম যখন আমাকে বলে যে আমি বলেছিলাম তুমি কি নিয়ে কাজ করতেছো গ্রিন টেকে, বললো আমি প্রোডাক্ট ম্যানেজার। আমি আসলে নিজে এই টার্মটা কখনো শুনিনি, কারণ ও যখন শুরু করেছে, এখন হয়তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট খুবই খুবই একটা ভালো প্রফেশন, সবাই জানে, মেবি লাস্ট 2-3 ইয়ার্স মেবি, বাট ও যখন শুরু করেছে তখন আসলে আমি ঠিক জানতামও না যে এই টার্ম বলতে কিছু আছে। আমি তাকে বললাম তুমি এটা কার কাছে শুনেছো? সে বলল নাবিল ভাই বলেছিল। তো এটা আমার ক্ষেত্রেও দেখেছি, বা আপনি অনেকজনকে বলেছেন যে অন্য যে ট্র্যাক গুলো আছে, নট অনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আপনি অন্যগুলো যেগুলো সিমিলার, যেটা আসলেই ইভেন মোর ইম্প্যাক্টফুল টু সাম এক্সটেন্ট, যেমন প্রোডাক্টটা কিন্তু অনেক হেল্পফুল। আপনি যে গ্রিন টেকের ক্ষেত্রে চিন্তা করেন যে ওকে সেও একটা ভালো কন্ট্রিবিউশন রাখছে, তো আপনার এই ডিফারেন্ট ক্যারিয়ার গুলোকে প্রমোট করার কারণটা কি, বা আপনার কি মনে হয়েছে যে কেন সাপোজ ওকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে যেতে হবে বা ওকে আরেকটা রোলে যেতে হবে? আইটি মানেই মানুষ আসলে মনে করে যে ইটস অনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বাট নট এভরিওয়ান উইল বি গুড অ্যাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা সার্টেন এক্সপার্টাইজ লাগে ইন টার্মস অফ প্রবলেম সলভিং, ধৈর্য, পেশেন্সেরও একটা ব্যাপার আছে। সেইটা যদি কারো না থাকে, ইট মাইট নট বি আ গুড ফিট ফর হিম। সো সবাইকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে এটা তো ঠিক না, মানে উই নো যে যার যেটাই স্ট্রেংথ সেটাই তার কাজ করা উচিত, বিকজ তাহলে সেখানেই সে সবচেয়ে বেস্ট হতে পারবে। সো আমার নিজেরই যেহেতু আমি ট্রিপলি থেকে ছিলাম, আমি যে আমার পিয়ার্সদের বা আমার ফ্রেন্ডসদের ক্ষেত্রেও দেখতাম, তো প্রথম দিকে আমার একজন ফ্রেন্ড আছে রেদওয়ান, ও হয়েছিল এক টেকনিক্যাল রাইটার। আচ্ছা, ও ইংলিশে ভালো এবং রাইটিং এ আরো বেটার, ফেসবুকে অনেক সুন্দর সুন্দর পোস্টও দিত। সো টেকনিক্যাল রাইটার এটা আবার কেন দরকার? হ্যাঁ, ঠিক আছে। তো তখন সে বুঝাইছিল যে ওদের যে সফটওয়্যারটা ছিল, থেরাপের যে সফটওয়্যারটা ছিল, সেইটা ডকুমেন্টেশন এবং সেটার মানে টিউটোরিয়ালস বানাইতে হয়, যে আচ্ছা আপনি এভাবে করে ইউজ করবেন, ওভাবে করে ইউজ করবেন, এক্স্যাক্টলি এভরি সিঙ্গেল ফিচার দে হ্যাভ টু ডকুমেন্ট ইট অ্যান্ড দে হ্যাভ টু কিপ অন আপডেটিং ইট। সফটওয়্যার তো আপডেট হচ্ছে, ঠিক আছে। দেখছো, চিন্তা করছো এটার জন্য একটা ভালো স্যালারি, বিকজ তেরা অবভিয়াসলি ইজ মানে বিদেশি কোম্পানি, সো ভালো স্যালারি দিয়ে একজনের কাজই হলো এটা, এবং একজন না, মানে তার টিমও আছে। তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা তাই তো, মানে সফটওয়্যারের ক্ষেত্রে অনেকগুলো রোলই আছে। কাস্টমার সাপোর্টও যেরকম টেকনিক্যালি, আমরা যদি ডিজিটালি মিনসে কাজ করি সেটা আইটির মধ্যেই পড়ে। মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আমি পার্সোনালি মনে করি আইটির মধ্যেই পড়ে। সো তোমার সেটা একটা প্রথম কাহিনী ছিল। পরে আমি যখন মালয়েশিয়াতে যাই, ওইখানে যে আমি আসলে প্রথম প্রোডাক্ট ম্যানেজার দেখছি। আমি তো জানতাম ইউআই ডিজাইনার আছে, প্রোডাক্ট ম্যানেজারের কাজটা কি। তো আমার যে প্রথম টিম ছিল সেখানে আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের গোলটা কি। তখন কিছু জিনিস আইডিয়া পাইছি। এখন আমি যে নতুন কোম্পানিতে আছি, মানে সিকে আছি, সেখানেও দেখলাম যে তারা অন্যভাবে কাজ করতেছে, প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোলও ডিফারেন্ট। তারা যেহেতু তারা আরো বড় কোম্পানি, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা ওই প্রোডাক্ট ম্যানেজারের রোলটাকেও আরো ভেঙে 3টা রোল বানাইছে। আচ্ছা, সো মানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এটা আছে, তারপর আছে গ্রোথ হ্যাকার অথবা গ্রোথ ইঞ্জিনিয়ার, যদি ইঞ্জিনিয়ারিং না বাট গ্রোথ রিলেটেড জিনিস, আই ক্যান এক্সপ্লেন দ্যাট ফার্দার। আর এটা হলো বিজনেস অ্যানালিস্ট, কিন্তু টার্মটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে রং টার্ম। আচ্ছা, তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট যদি চিন্তা করি আমরা, সেটার গোলটা এটাই যে ইউজারের কাছ থেকে ফিডব্যাকটা নিয়া বিভিন্ন রকম স্টেক হোল্ডার, ইউজার ইজ হিমসেলফ আই স্টেক হোল্ডার, বাট অর্গানাইজেশন একটা ভিশন অ্যান্ড মিশনও আছে, সেই দুইটাকে মিলায় এদেরকে স্টেক হোল্ডার বলে সেটা থেকে বেস্ট কোন জিনিসটা মানে হবে ভালো ইউজারের জন্য, অর্গানাইজেশনের জন্য। কারণ অর্গানাইজেশন তো রেভিনিউ জেনারেট করতে হবে, ওদের একটা কেপিআই আছে। সেই দুইটা এনে ডিজাইনার, ডেভেলপার অ্যান্ড এনি আদার পার্সনকে একসাথে করা, কাজটাকে ডেলিগেট। দ্যাটস দ্য ওভারঅল আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটা কি এলিমেন্ট। বাট একজন এত কিছু করতে পারবে না, বিকজ এই যে ইউজারের কি চাওয়া পাওয়া সেটা ইটসেলফ ক্যান বি বিগ। তো তখন আসলে চলে আসে হলো অ্যাটলিস্ট টু মাই কারেন্ট কোম্পানি যেখানে আমি কাজ করতেছি মালয়েশিয়াতে, ইজ গ্রোথ হ্যাকার। তার কাজটাই হলো যে ইউজারের কি দরকার, অর্গানাইজেশনের কি দরকার সেটা নিয়ে সে মাথা হবে। ইন্টারেস্টিং, ঠিক আছে। যে সে জাস্ট দেখবে যে ইউজার কোনটা খাচ্ছে কোনটা খাচ্ছে না, ইউজার ইন্টারভিউ করবে, ইয়াটিয়া করবে। অনেক সময় এখানে ডিজাইনারদেরকেও ইন্টারভিউ নিতে হয়। সো তাদের গোলটাই হলো যে দে উইল ট্রাই টু সি যে হোয়াট ওয়ার্কস অ্যান্ড হোয়াট ইজ নিডেড বাই দ্য ইউজার্স। প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোল স্টিল দ্য সেম, মানে যেহেতু যে স্টেক হোল্ডার্স, উপরের বসরা কি বলছে, অর্গানাইজেশনের ভিশনটা কি,
অ্যান্ড ইউজারের গ্রোথের হ্যাকারের যে ইনসাইট, সেটাতে সে দেখবে যে কোনটা আমি সবচেয়ে ভালো করে করতে পারবো, করলে যেটা সবচেয়ে লাভ হবে উইথ দ্য লিমিটেড টাইম ফ্রেম অর সামথিং। অর্গানাইজেশনে তো এক এক সময় এক একটা টার্গেট থাকে এক এক বছরে, সেটা চেক করা। বিজনেস অ্যানালিস্টের গোলটা তখন হয়ে যায় হলো যে ডেভেলপার, ডিজাইনার অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজারকে লিঙ্ক করা। আমাদের এই দেখছো একটা কোম্পানিতে একজন প্রোডাক্ট ম্যানেজমেন্ট দিয়ে হয়ে যাচ্ছে, আর অন্য ক্ষেত্রে এটাকে ভাগ করতে হয়েছে বিকজ দ্য থিংস বিকেম টু বিগ। হ্যাঁ, তাহলে এটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেক কিছু একটু পরে আসে। হ্যাঁ, যেমন প্রোডাক্ট ম্যানেজমেন্টের বিষয়টা, তার মানে মেবি হচ্ছে এই কয়েকটা রোলও যে প্রোডাক্ট ম্যানেজমেন্টও ভেঙে যেতে পারে, যে মেবি আলাদা আলাদা লোক লাগবে। সো এটা আই গেস কোয়াইট ইন্টারেস্টিং যে আসলে আমাদের এই জন্য আমার মনে হয় একটু যেটা বললাম আপডেটেড থাকা। আমার নিজের জন্য পার্সোনালি যখন আমি একটু এরকম অন্য দেশ থেকে আসা মানুষদের সাথে কথা বলি, স্পেশালি এই লাইনের, আমি শুনি যে ওখানে কি হচ্ছে, ওখানকার কালচারটা কি, ওখানে আসলে কিভাবে কি রোল আছে। কারণ আসলে বলা যায় এটা অ্যাডাপ্ট হবে, কারণ ওখানে যেহেতু এরকম একটা রোল আছে, আমাদেরও ইনশাল্লাহ ফিউচারে এটা আসলেই লাগতে পারে, যে ইউজারদের বুঝানি একটা আলাদা একটা রোল। এখন যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি তো বাংলাদেশে অনেক দিন ধরেই ছিলেন, বাংলাদেশে জব করেছেন, প্লাস গ্রিন টেক তো এখান থেকে শুরু করা, বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি সম্পর্কে আপনি জানেন। তারপর আপনি হচ্ছে মালয়েশিয়াতে গেলেন, তো মালয়েশিয়ার আপনার অনেক দিন ধরে এক্সপেরিয়েন্স। তো কি আসলে আমাদের শিখার আছে ওখান থেকে, যেটা আপনি হয়তো এখান থেকে গিয়ে দেখেছেন ওয়াও এটা তো আমরা করতাম না, আর মেবি আপনি সেটা গ্রিন টেকে অ্যাপ্লাইও হচ্ছে, কিন্তু আপনার কি মিসিং পেয়েছেন যেটা আমাদের এখানে নাই এট প্রেজেন্ট? ইটস ডেফিনেটলি আ গুড কোয়েশ্চেন। একটা জিনিস হলো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ওখানে একটু ভালো। কালচার ওয়াইজ তাদের যে টেন্ডেন্সিটা থাকে, আমাদের দেশে যে টেন্ডেন্সি থাকে যে 5টা বা 6টার পরও কাজ থাকতে পারে বা ফোন দিয়ে দিবে বা বস, সেই জিনিসটা ওখানে একেবারেই নাই। আচ্ছা, রেসপেক্ট করে। আরেকটা জিনিস হলো যে ফিয়ার দিয়ে মানুষকে রাখার যে টেন্ডেন্সি থাকে বাংলাদেশে, আচ্ছা, সেটাও নাই। কারণ এখানে অনেক সময় বাংলাদেশে কি থাকে যে আচ্ছা স্যালারি চলে যাবে বা হয়ে যাবে, কাটাকাটি স্যালারি কাটাকাটি সবকিছু এরকম, আপনি লেট করে আসছেন সেটা সেই জিনিসটাও নাই। সো এই ফ্লেক্সিবিলিটিটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য ভালো। তাদের ক্রিয়েটিভিটি, তারাও একটা যদি প্রবলেম সলভ করে বলে, ওখানে একটা সেন মাইন্ড, একটা রিল্যাক্স মাইন্ড রাখাটা জরুরি হয়, তো সেটা হেল্প করে। বাট বিগেস্ট যে জিনিসটা আমি বলবো সেটা হলো মানে ওভারঅল তাদের যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডটাতেই মানে খুবই ফ্রেন্ডলি অ্যাটিচিউড। ওরা ওপেন অফিস করে, এখন বাংলাদেশেও বেশিরভাগ কোম্পানিতে আছে। তো এখানে যে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে, ইভেন আমার সিটিওর সাথে কথা বলতে পারবে যে কেউ, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমার একটা কাহিনী মনে পড়ে যে আমি যখন প্রথমে মালয়েশিয়াতে জবে জয়েন করি, তো আমার সিটিও বলছে যে নাবিল আমি তোমার সাথে বসতে চাই, তুমি আমাকে একটা ইনভাইট পাঠাও, ক্যালেন্ডার ইনভাইট। আচ্ছা ঠিক আছে, আমি ঢুকলাম গুগল ক্যালেন্ডারে, বুঝতেছি না, আমি দেখলাম চাপ মারলাম, আচ্ছা কোথায় আচ্ছা তোমার নাম তো উঠে আসতেছে না, ও সামনেই ছিল, মানে ওই দিকে ছিল। তুমি মানে সে কোনো ইয়াটিয়া করেনি, বলছে আচ্ছা ঠিক আছে তুমি আসো, মানে সে কোনো কিছু মানে খারাপ কিছু বলেনি, বসে আসো। এসে সে আমাকে পুরো ফুল ফ্লোটা দেখালো যে দেখো এভাবে করে তুমি এখানে সিলেক্ট করবা, সিলেক্ট করলে এখানে নাম দিবা, নাম দিলে তখন দেখবা যে ও কখন ব্যস্ত আছে, বিকজ ও তো সিটিও, ওনার অনেকগুলো জায়গায় অলরেডি মিটিং ছিল সেই দিন, সেখানে মিটিং এর সময় নাই, সেই সময় তুমি সিলেক্ট কিভাবে করে করবা। এই যে সে আমাকে হাতে করি সময় ধরলো, আমি কিন্তু তখন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছি, অলরেডি টেকনিক্যালি 5 ইয়ার্স। সে কিন্তু বলতো তুমি সিনিয়র ইঞ্জিনিয়ার আর তুমি কিনা আসলে ক্যালেন্ডার ইনভাইট পারো না, নিজে শিখে নাও। সেটা বলাটা তো মানে কুড হ্যাভ বিন রাইট, বাট না, সে আমাকে নিজে শিখাইলো উইদাউট এনিথিং। দ্যাট শোজ যে আসলে যে কালচারটা তারা তৈরি করতেছে, দ্যাটস আ কালচার অফ ওয়েলকামিং কালচার। অ্যান্ড আমি যখন সেটা শিখছি, সেই একই জিনিসটা আমি গ্রিন টেকেও তখন আনার চেষ্টা করছি, যে কেউ যেটা বলতে চায় সে সামনেই বলুক, আমরাও ফ্র্যাঙ্ক বলবো, তারাও ফ্র্যাঙ্ক বলবে, জীবনটা একটু সহজ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আমি ভাই একটা পডকাস্টে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল, যে তখন আমি বলেছিলাম যে পার্সোনালি গ্রিন টেকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স, সেখানে হচ্ছে এই কালচারটা আছে, যেখানে হচ্ছে আমি মানে ভুল করতে পারি, মানে এটা খুব ভয়ের বিষয় না, মানে আমি শিখতে পারছি কিনা বা হচ্ছে প্রসেসটা আমি বুঝতেছি কিনা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি অনেক ভুল করেছি, আমার যতটুকু কাজ হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আপনার থেকে মানে আমি কেন ভুল হয়েছে এটা আমি বুঝতে পেরেছি যে হয়।
তো আই গেস হ্যাঁ এখন বুঝলাম যে গ্রিন টেকের কালচারটা কিভাবে এসেছিল, কারণ গ্রিন টেকও অনেকটা এটা মেনটেন করা হয় যে হচ্ছে সবার সাথে সবার যে একটা সম্পর্ক, মেয়ে ভাই কোনো সিনিয়রের সাথে কথা বলছে আমার কিন্তু সেই হেজিটেশনটা নাই যে আমাকে হয়তো কি বলবে তোমার নলেজ কম, বাট অ্যাকচুয়ালি সবাই সেইভাবে বুঝায় দেয় যে অ্যাকচুয়ালি প্রসেসটা কেন আমি এভাবে চিন্তা করছি, মেবি আমি আমার পজিশন থেকে বলি ভাই আমার কেন জানি এটা মনে হচ্ছে, এটা ওপেনলি নেওয়া হয়। সো আই গেস এটা খুব ভালো লেগেছে পার্সোনালি গ্রিন টেকেও। ভেরি ট্রু ভাই তাহলে এখন এখান থেকে নেক্সট কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে স্ট্রং টিম কালচার বিল্ড করা। কারণ আলহামদুলিল্লাহ যারা গ্রিন টেকে কাজ করে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো, সবাই ডিফারেন্ট প্লেস থেকে এসেছে, সবাই ডিফারেন্ট কালচার থেকে এসেছে, বাট যখন আমরা একসাথে থাকি, বা আমার ক্ষেত্রেও যদি আমি বলি যে আমার যতটুকু মনে হচ্ছে আমি অলমোস্ট 5-6 বছর ধরে গ্রিন টেকের সাথে আছি, যেটা মনে হচ্ছে, কিন্তু সময়টা যে খুব বেশি তাও না, বাট এই যে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক, মানে মনে হচ্ছে আমি সবাইকে সব বলতে পারি। হ্যাঁ, তো এই কালচারটার পিছনে আপনারা কিভাবে করেছেন? যে কারণ অনেক ক্ষেত্রে বাংলাদেশে এটা পসিবল না, কারণ আমার আরো কিছু দেখেছি যেখানে এতটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে না, যেটা বললাম যে ভুল করছি তার মানে 5-6টা আঙ্গুল ওই যে ও ভুল করেছে, বাট এখানে যেটা দেখেছি অনেকটা টিম কালচার, যে টিমের এটা একটা ভুল হয়ে গেছে, মানে স্পেসিফিক কোনো পার্সনকে নিয়ে কখনো বলা হয় না, বা টিমের টার্গেট এটা। তো আসলে একটা ভালো টিম কালচার গ্রো করার জন্য আপনার সাজেশনটা কি? গ্রিনটেক যখন শুরু হয়েছিল, মানে আমি আর ইয়ামিন যখন মানে ছিলাম প্রথমে, 3টা জিনিস আমাদের তখন কোর ভ্যালুস ছিল, পরে এখন এটা 5-এ চলে আসছে। ছিল সিম্পলিসিটি, ক্রিয়েটিভিটি, এক্সিলেন্স। আচ্ছা, বিকজ we felt like যে দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট ইন আওয়ার অ্যাপস অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর অ্যাজ ওয়েল। সো যে আমরা কোনো কিছু কমপ্লেক্স ওভার কমপ্লিকেট করতে চাই না, ঠিক আছে? ক্রিয়েটিভিটি, ইনোভেশন লাগবে, সো দ্যাট ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। অ্যান্ড ডেফিনেটলি এক্সিলেন্স, যে তুমি যেটা করতেছো সেটা তুমি বিগেস্ট মোস্ট সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে করো। অ্যান্ড আই উড সে অল অফ দেম কামস থ্রু অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম অ্যাজ ওয়েল। এক্সিলেন্সের ক্ষেত্রে যেটা সবসময় আমার কাছে মনে হয় যে ফাস্তাকবিলুল খাইরা, রেস টু হোয়াট এভার দ্যাট ইজ গুড। সো এখানে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে সাহাবারা ওনারা যখনই যে কাজটা করতেন উনি খুব ভালো করে করতেন, উইথ সিনসিয়ারিটি অ্যান্ড অবভিয়াসলি নো ঘাপলা। তো সেটার সাথে শেখানো যায়। ইনোভেশন ইজ অলওয়েজ নেসেসারি, যে আমরা আউটসাইড দ্য বক্স থিঙ্ক করবো, একটা কাজকে ওভার কমপ্লিটেড করা লাগবে না। একটা জিনিস যেটা সবসময় আমার কাছে মনে হয় যে অ্যাজ ডেভেলপার্স আমরা অনেক সময় একটা জিনিস ফিক্স করতে অনেক বেশি কোড ইউজ করি, বাট কোড বেশি হইলেই সেটা আসলে আরো বেশি প্রবলেম হবে। এই জন্য আমি সবসময় বলি যে লেস কোড ইজ বেটার কোড। যত কম কোডে আমি লিখতে পারবো, যত কম কোড আমার ম্যানেজ করতে হবে, তাহলে আসলে প্রোডাক্টটাও বেটার হবে। সো কালচার ওয়াইজ ডেফিনেটলি আমাদের থট প্রসেসটা এটা ছিল যে আমরা ইসলামের আদলে, ইসলামে তো আসলেই যেগুলো বাংলাদেশের কালচারগুলো হয় সেগুলো তো কোনোটাই নাই। একজনকে ডিমিন করা একটা কাজের জন্য, অন্য কিছু সেগুলো কোনোটাই এভাবে করে ছিল না। সো দ্যাট ডেফিনেটলি প্লেড আ বিগ রোল টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং। এছাড়া যেহেতু আমি বিদেশে ছিলাম, আমার বড় ভাইও তো বিদেশে ছিলেন, সো ওখান থেকেও আমি কিছু ইনফরমেশন পাইছি। উই আর ভেরি কানেক্টেড অনলাইন। সেখানেও দেখা গেছে যে ভালো কিছু ওয়েবসাইট ছিল, যেটা এখনো সাজেস্ট করবো। প্র্যাগম্যাটিক ইঞ্জিনিয়ার একটা আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাইন্ডসেটটা তারা খুব ভালো করে বলতে পারে, বা ওটাকে ভালো কিছু তাদের নিউজ লেটার বা পোস্ট আছে। রিফ্যাক্টরিং.fm, লুকা রসি নামে একজন লোক আছে, ওনারটাও অর্গানাইজেশন ওয়াইজ খুব হেল্প করছে আমাদেরকে, যে হাউ টু ডেলিগেট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ লিডার অ্যান্ড আ ম্যানেজার, তারপর লিডার ভার্সেস বস, এইসব জিনিসগুলো আমরা তখন পড়ছি, দেখছি। তো ওখান থেকেও আমাদের কিছু ইন্টারেস্টিং জিনিস আসছে যে আমরা এভাবে করে আগাবো। আমরা বস কালচার তৈরি করব না, আমরা লিডার কালচার তৈরি করবো। সো লিডার লিডস বাই ইন্সপিরেশন। সে থাকবে হলো একটা নৌকা যদি টানা লাগে সে সামনে থাকবে, আর বস থাকবে হলো একটা চেয়ারে বসে নৌকা। একটা ছবিও খুব ফেমাস ছিল এর আগে। সো দ্যাটস ওয়ান থিং। আর সেটা আসলেই তখন চলে আসে তাহলে কিভাবে আমি আমার পিছনের লোকগুলাকে আমার আদলে তৈরি করব। সো দ্যাটস কালচার, দ্যাট ইজ কালচার। তখন ওই যে ভ্যালুসগুলো আসছে, রাইট নাও আমাদের 5টার মতো ভ্যালুস আছে, যে কানেক্ট উইথ ইউজার্স, এটা আমরা অটোমেটিক্যালি করতাম। বি ইনোভেটিভ, ক্রিয়েটিভিটির জিনিসটা। বি প্রোঅ্যাক্টিভ, সিম্পলিসিটি বা ওই সাথে এখানে রিলেটেড। মেক দ্য টিম উইন, যেহেতু আমাদের টিমটা বড় হয়েছে। সো এই যে এইসব অল অফ দিস কালচার, এটা কিন্তু মানে আমরা ধারণা করি যে দিস ইজ গোয়িং টু ইম্প্যাক্ট দ্য বিগেস্ট। আর এটার সাথেও ভিশন অ্যান্ড মিশনটা অনেক হেল্প করে। মানে অ্যাজ অ্যান ইসলামিক অর্গানাইজেশন আমাদের জন্য অটোমেটিক্যালি মানুষের ভিশনটা একটু
অ্যালাইন ছিল যে হ্যাঁ আমরা ইসলামের জন্য কিছু করতে চাই, এই জন্য হয়তো আমাদের জন্য ইজি হয়েছে। বাট যদি অন্য কোনো অর্গানাইজেশন হয় তাদের জন্য ভিশনটা আরও ইম্পর্ট্যান্ট, যে যে কাজ করতেছে সে শুধু নিজের জন্য টাকার জন্য করছে না, সে সেটা করছে এই কাজটা যে করা হচ্ছে সেটার উপর বিশ্বাস রেখে, যে হ্যাঁ এই অর্গানাইজেশন একটা ভালো কাজ করতেছে এবং আমার এখানে সময় দিলে আমি দুনিয়ার জন্য কিছু করতে পারতেছি। সো ভিশন, মিশন, কালচার, লিড বাই এক্সাম্পল, অল অফ দিস আমাদের প্রথম থেকে আমাদের একটা থটস ছিল, কারণ আমরা জোর করে করার চিন্তা কখনো চিন্তা করিনি। আর যেহেতু আমরা নিজেরও ইঞ্জিনিয়ার ছিলাম, আমরা নিজেরও জানি যে হোয়াট টিকল ডাস, রাইট, যে আমাদের কোন জিনিসটা করলে আমরা জানি যে আমাদেরকে ঠেলা দেওয়া যাবে না, বাট ইন্সপায়ার, কারণ ইন্সপায়ার ইজ দ্য কি আমাদের, অ্যাটলিস্ট আমাদের ধারণা অনুযায়ী। ভাই এখানে হচ্ছে লিডারশিপ নিয়ে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যেটা আমি আপনার মধ্যেও দেখেছি অ্যান্ড গ্রিন টেকের ক্ষেত্রে অন্য যারা লিডার্স আছে যে একটু অ্যাপ্রোচেবল, মানে হচ্ছে এটা সবসময় যে পসিবল তা না, মানে আমি একটা চিন্তা করছি এটা যে আরেকজনের সাথে গিয়ে বলবো, কারণ যেটা আপনি বললেন যে আপনি গুগল ক্যালেন্ডারে বানাতে পারছিলেন না, হয়তো আপনার যে লিডার ছিল সে সেটা অন্যভাবে দেখেছে, বাট এটা কিন্তু যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি এটা একটা খুব বড় সমস্যা, যে নর্মালি ক্ষেত্রে অনেকেই আছে ভালো আলহামদুলিল্লাহ, বাট সাপোজ 20-30% যারা একটু টাফ, তার তুমি এখনো তুমি ভার্সিটিতে কি শিখছো অনেক একটা বড় সেন্টেন্স চলে আসবে। বাট যেটা আমি গ্রিন টেকের ক্ষেত্রে দেখেছি যে লিডার্সদের ক্ষেত্রে এই আফসোসটা বেশি আমার চলে আসে সামহাও, আচ্ছা আমি তাহলে পারি না, কিন্তু আমার লিডার কিন্তু এটা আমাকে কিছু বলে নাই, হ্যাঁ সে আমাকে অন্যভাবেই হয়তো জিনিসটা শিখিয়ে দিয়েছে। তো বাট এটা কিন্তু ফার্স্ট্রেটিংও টু সাম এক্সটেন্ট, আপনি তো অলরেডি অনেকজনের সাথে কাজ করেছেন, আচ্ছা সে এটা পারছে না, কিন্তু আমি দেখেছি যে কালচারটা একটু ডিফারেন্ট, যে সবাই অ্যাপ্রোচ করতেছে আপনাকে, আপনি অনেক সিম্পল ভাবে বুঝাচ্ছেন। তো এটা আপনি এই মাইন্ডসেটটা শিফট কিভাবে করেছেন? সাপোজ আমি লিডার হতে চাই, ফর এক্সাম্পল আমি গ্রিন টেকে হয়তো 4-5 বছর পর একটা লিডিং পজিশনে থাকতে চাই, আপনার সাজেশনটা কি আমার প্রতিবাদ যারা এরকম লিডিং পজিশনে যেতে চায়? তুমি যে বললো যে তুমি যে পারো না, মানে দ্যাট ইটসেলফ ইজ আ ভেরি গুড অ্যাটিটিউড, জাস্ট এটা আগে বলিনি, বিকজ এই যে মানে আমি বাংলাদেশিদের ক্ষেত্রে একটা বড় জিনিস যেটা আমি ফিল করি, যে তারা একটু কমিটমেন্টে বা প্রফেশনালিজমে তাদের একটু কম আছে। আচ্ছা, কমিটমেন্ট, টাইম কমিটমেন্ট, কথার কমিটমেন্ট, এগুলো আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো বিদেশের কালচারে কেউ যদি এটা না ফলো করে 12টা বাজবে তার, মানে এটার ব্যাপারে দে আর ভেরি স্ট্রিক্ট, ভেরি সিরিয়াস। সো এই কমিটমেন্ট করার জন্য সেলফ অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট, উইচ আই ফিল লাইক তোমার অলরেডি আছে। বাট কারো যদি না থাকে তাহলে দ্যাট ইটসেলফ তার ঠিক করা উচিত, যে আচ্ছা আমার কি প্রবলেম আছে, কি কি প্রবলেম আমি ফেস করতেছি, নিজে একটু চেক করা, মানুষকে জিজ্ঞেস করা, অ্যান্ড কিভাবে সেটা আমি ফিক্স করব, সেটা 1 বছর পরও হতে পারে, সেই জিনিসটা আমি ফিক্স করব। সো দ্যাটস সামথিং যেটা আমার কাছে মনে হয় যে জেনারেল ভাবে তোমার ওই কথার সাথে আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো জিনিস, বাট এটা সবারই করা উচিত। আর ইন টার্মস অফ মানে কিভাবে লিডার্সরা অ্যাপ্রোচেবল আর হতে পারে, দ্যাটস ইউর কোশ্চেন, রাইট? এক্স্যাক্টলি। তো এটা তো তাদের ব্যাপার অনেস্টলি। আমি যদি লিডার হই, আমি এক্সপেক্ট করব যারা আছে আমার আন্ডারে তারা যাতে তার মনের কথাটা বলতে পারে, বা সবসময় যে সেম মত হবে তাও না, হ্যাঁ, কারণ সে একভাবে চিন্তা করবে, আমি একভাবে চিন্তা করবো, সে তার হয়টা বলবে, আমি এইভাবে চিন্তা করছি, আমি আমার হয়টা বলবো, তারপর আমি একটা ডিসিশনে আসবো, যেটা আমি গ্রিন টেকে দেখেছি, আমি আপনাকে বলতে পারবো ভাই আমার এটা মনে হচ্ছে, এটা এমন না যে আপনি বলেছেন ফুল অ্যান্ড ফাইনাল, হ্যাঁ। তো সেইভাবে আমি যদি লিডার হতে চাই, মানে আপনি এটা কিভাবে করেছেন, কারণ এটা আমার মনে হয় না আপনি কালচারটা খুব বেশি দেখেছেন, হ্যাঁ আপনি মালয়েশিয়া থেকে দেখেছেন, আপনার মধ্যে চেঞ্জটা কিভাবে এসেছে এইটা যদি একটু বলতেন। ওই যেটা বলছিলাম আগেও যে রিফ্যাক্টরিং বা ওইসব জায়গায় আমাদের কিছু হেল্প করছে, যে ম্যানেজার, আর কারণ ওইসব জায়গায় ম্যানেজারেরও বাংলাদেশি ম্যানেজারের মতো না, ম্যানেজারেরও কিছু রোলস আছে, তাদের গোলটাই উইচ কামস, যে তুমি বলছিলাম না যে কালচারের যে ব্যাপারটা, যে মালয়েশিয়াতে কি শিখছিলাম, একটা জিনিসটা শিখছিলাম সেটা ছিল ওয়ান অন ওয়ানস। আচ্ছা, ওয়ান অন ওয়ান মানে আমার ম্যানেজার আমার সাথে বসবে প্রত্যেক মাসে একবার, ওকে, আমার জন্য, কোম্পানির জন্য না। ওয়ান অন ওয়ানটা কি? ওয়ান অন ওয়ান ইজ নট ফর দ্য কোম্পানি, এই তুমি কোম্পানিতে কি কাজ করতেছো না করতেছো আমাকে রিপোর্ট দাও। ওয়ান অন ওয়ানের গোলটাই হলো আমি কি খুশি, ম্যানেজার হিসেবে আমি কি ওকে আছি, তুমি কি খুশি, তোমার ফ্যামিলিতে কোনো ঝামেলা আছে, তোমার ক্যারিয়ার পাথ কি হবে আমাকে একটু জানাও, কিভাবে তুমি করতে চাও, তোমার গোলটা কি, 5 বছর পর কি করতে চাও, আই এম হিয়ার ফর ইউ, আই উইল হেল্প ইউ। দ্যাট আই থিঙ্ক রিয়েলি চেঞ্জ মাই পার্সপেক্টিভ, যে আচ্ছা তাই তো, মানে ওরা তো আমার তাহলে কাইন্ড অফ, মানে আমার যারা নিচে আছে তারা তো আসলে আমার, মানে আমি তাদেরকে অর্ডার দিয়ে যাবো এরকম গোল না, গোলটা হবে যে আমি তাদেরকে ইন্সপায়ার করবো সো দ্যাট দে দেমসেলভস ক্যান বিকাম লিডার্স ক্রিয়েট লিডার্স। এই অ্যাটিটিউডটা সবচেয়ে বেস্ট, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে আমরা দেখছি, এক্স্যাক্টলি, যে তিনি সাহাবী যারা যে ওনাদেরকে উহা করে তৈরি করছেন, উনি কিন্তু সবসময় যে ডিরেক্টিভ দিচ্ছেন এরকমও না, বলছে যে আচ্ছা ইউ আর দ্য লিডার, ইউ গো দেয়ার অ্যান্ড
দিজ আর দ্য অর্ডার্স, দ্যাটস ইট। সো এই জিনিসটা আমাকে মানে ওয়ান অন ওয়ান জিনিসটা আমাকে খুব হেল্প করছে যে আচ্ছা তাই তো, মানে আই নিড টু এমপ্যাথাইজ উইথ হুয়েভার ইজ আন্ডার মি, তার কি প্রবলেম আছে, জেনুইনলি তাকে আমি হেল্প করবো। তুমি কি তোমার যে প্রবলেম আছে অসুবিধা নেই, মানে লেটস টক অ্যাবাউট ইট, তাহলে তাদের উপরেও প্রেশারটা কমবে যদি আসলে বাইরে ফ্যামিলি ওয়াইজ কোনো প্রেশার পড়ে। এই জিনিসটা এত ইন্টারেস্টিং লাগছে যে আমার জন্য সময় দিচ্ছে আমার ম্যানেজার, এবং সে বলে দিচ্ছে তোমার কি হইতে হবে। কারণ ইভেন দেন ওয়েন আই ওয়াজ এ সিনিয়র আমি জানতাম না আমি পরে কি হবো। চিন্তা করে দেখো, কারণ বাংলাদেশে তো এই কালচারটাই নাই। আমি যেহেতু ট্রিপলি লাইন থেকে আসছি, আমার ওরকম বড় ভাইও বেশি ছিল না সফটওয়্যার লাইনে। আচ্ছা কি হবে সিনিয়রের পর কি হইতে হয় বা কি হওয়া যায়, কি হওয়া যায়। কারণ শুধু আমি বলতেই পারি যে আমি সারা জীবন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবো না, তাহলে আমার পাপটা কি, আমি কি করবো, আমাকে বিজনেসম্যানই হইতে হবে নাকি রিটায়ার করতে হবে, কি জিনিসটা। সে খুবই সুন্দর করে বুঝাইছে, না তোমার পিপল ম্যানেজমেন্টে যেতে পারো, সো ইউ উইল বিকাম আ ম্যানেজার, অর তুমি স্টাফ ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যারের আরো বড় স্পেশালাইজেশনে যেতে পারো এবং টপিকগুলো। সো সেটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ লিডার নিজের আন্ডারে কি করছে, কিভাবে তাকে ইন্সপায়ার করা যায়, কিভাবে তাকে ঠেলা না যায়, ওই যে ডোন্ট ইনস্টিল ফিয়ার রাদার ইন্সপায়ার করা, সেই জিনিসটা খুবই কাজে দেয়। এবং সেটার জন্য ভিশন মিশন তাদেরকে বুঝানো যে আচ্ছা দ্যাটস হোয়াট আই এম ডুইং, তুমি কি আমার সাথে এই রাস্তায় যেতে চাও কি যেতে চাও না। অ্যান্ড অবশ্যই যারা যেতে চায় তাদের জন্য তখন মানে তাকে ইজিলি টার্গেট করাটা খুব ইজিয়ার, যে তুমি এটা করো তুমি এটা করো, জাস্ট গাইড করাটা আর কি। এবং ডেলিগেশনের ব্যাপারটাও এখানে আসে। অ্যাজ বাংলাদেশি পিপল আমাদের অনেক সময় অনেক মাইক্রো ম্যানেজ করি। ঠিক আছে, যে আমি একটা লোককে দিলাম কাজ, বিশ্বাস তো নাই ওনার উপর, তো ধরে আই এটা কি হয়েছে, এটা মানে এত বেশি মাইক্রো ম্যানেজ করলে আসলে কাজ করা সম্ভব হয় না, উল্টা সময় নষ্ট হয় আরো বেশি। সো সামহাও এটাও বিলিভ করা যে না তারা পারবে। শেখ ইউসুফ সুলতানের সাথেও একবার দেখা করছিলাম যে আমার খুব ঝামেলা হচ্ছিল, অ্যাকচুয়ালি তারপরেই তোমাকে আমি হায়ার করছি, কারণ জিটিএল এ আমাদের যে আউটসোর্সিং উইং সেখানে মানুষের সাথে কথা বলাটা আমার জান বের হয়ে যাচ্ছিল। সো একটা পর্যায়ে ছিল যে মানে আমার ফ্যামিলি লাইফ ওয়ার্ক লাইফ আমি ব্যালেন্স করতে পারছিলাম না, কারণ আমার তো অবভিয়াসলি মালয়েশিয়াতে একটা জব আছে, ফাউন্ডেশন আছে, ফ্যামিলি আছে মালয়েশিয়াতে। সো ঝামেলা হয়ে যাচ্ছিল। বাট তখন আমার চিন্তা ছিল যে আমি কি তাহলে বন্ধ করে দিব, তো আমি সাথে কথা বলতে গেছিলাম সেটা নিয়ে। তো উনি বলছে যে না তুমি ডেলিগেট করো, হায়ার সামবাডি হু ইউ ক্যান ট্রাস্ট অ্যান্ড ডেলিগেট করো। হ্যাঁ সে মিস্টেক করবে, লেট হিম লার্ন ফ্রম হিজ মিস্টেক, পরে যদি সেই অনেক অসাম লিডার হয় তোমার টেনশনও লাগবে না, তুমি 100টা কোম্পানি বানাও, 100টা তুমি কোম্পানি দাঁড় করে ইয়া করবা। সো দ্যাটস সামথিং যেটা আমার কাছে মনে হচ্ছে আসলে দ্যাট ইজ ইন্টারেস্টিং। ইনস্টেড অফ মানে চুপ করে থাকা, বন্ধ হয়ে যাওয়া, আমি চেষ্টা করি এমন ছেলে পাওয়া যারা কিনা লিডার্স দেমসেলস হইতে পারবে। সো তারপরেই আমি চিন্তা করে তোমার মাথায় আসছিল যে সাবিক হইতে পারে। আলহামদুলিল্লাহ উই ক্লিকড অ্যান্ড উই ওয়ার্ক। সো এই ডেলিগেশন ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট ফর ক্রিয়েটিং লিডার্স অ্যাজ ওয়েল অ্যাজ টু হ্যাভ দ্যাট থট প্রসেস যে হ্যাঁ আমি তাকে ট্রাস্ট করতেছি, আমি তার সাথে মানে সে যেটা করবে মিস্টেক করলেও সেটার জন্য তো রেট্রোস্পেক্টিভ থাকবে বা অন্য কিছু থাকবে বাই উইচ উই ক্যান ইমপ্রুভ অ্যাজ লং অ্যাজ হি ইজ সিনসিয়ার অ্যান্ড কমিটেড, যে সে আসলে ইমপ্রুভ করতে চাচ্ছে। এখানে ভাই আমি কয়েকটা টার্মস বলবো যেটা আমার মনে হচ্ছে খুবই ডিফারেন্ট ফ্রম আদার্স, কারণ আমারও টুকটাক যতটুকু অভিজ্ঞতা হয়েছে। একটা যেটা বলবো সেটা হচ্ছে লিডার তৈরি করার বিষয়টা আমি আসলে গ্রিনটেকে দেখেছি, কারণ যেহেতু আমি অন্যদেরকে দেখেছি আর আমাকে অনেক সময় কাজটা তাকে দিতে হয়েছে ম্যানেজমেন্ট করার জন্য। যে আপনি বলেছেন যে ওয়ান ম্যান আর্মি টাইপ, যে সে লিডার, যে তাকে দেয়া মানে আমি রিল্যাক্স, বাস তাকে জাস্ট কাজটা বুঝাই দিতে হবে। তাকে আমার প্রত্যেক দিন সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার টোকা দিতে হবে না যে তুমি কাজটা করছো কিনা, তাকে বুঝাই দেবে এই কাজ। হয়তো তারই কাছ থেকে আমি ডেডলাইন নিই, যেটা আমি গ্রিনটেকে দেখেছি, তার কাছ থেকে ডেডলাইন নেওয়া, সে বললো 1 সপ্তাহ পর, আমি জাস্ট মাঝে হয়তো 3 দিন পর আমি বললাম যে কত দূর, আমি 7 দিন পর কাজটা নিলাম। তো এই লিডার কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় যারা ইয়ংও, মানে গ্রিনটেক এমন ইয়ং বলতে বোঝাচ্ছি হয়তো 3 বছর হয়েছে, তাদের মতো এই কোয়ালিটিটা পেয়েছি। সো সেটা আই গেস খুবই রেয়ার, যে কারণ অনেক সময় হয় না যে আমরা নিজেরাই করছি, হ্যাঁ তাহলে ভুল কম হবে, যে আমি সবসময় সাপোজ প্রত্যেকটা কিছু আপনাকে দেখাচ্ছি যে এটা হচ্ছে কিনা, এটা হচ্ছে কিনা। আমার ক্ষেত্রে যেটা প্রথম দিকে আমি সবকিছু আপনাকে দেখাতাম, ভাই এটা হচ্ছে কিনা, আস্তে আস্তে আপনিও আমাকে তুমিই করো,
আমিও সেটা করার সাহস পেলাম, যে কারণ আমি জানি ভুল হলে আমি জাস্ট ওই প্রসেসটা ঠিক করতে হবে। Exactly. আর যতক্ষণ আমি ভুল করবো, আই গেস এটা অন্যদের ক্ষেত্রেও হয়েছে যারা এখন লিডার হয়ে গেছে অলমোস্ট, সেটা হচ্ছে তারা ভুল করেছে দেখেই কিন্তু তারা জানে প্রসেসটা কি। So আমার মনে হয় এই কালচারটা খুবই ইম্পর্টেন্ট, যে তৈরি করা লিডার, জাস্ট নিজের লিডার হয়ে থাকলাম আর নিজের উপর চাপটা কমে যায়, যে আসলে সবকিছু আমার কাছ থেকে না এসে সে সেই ডিসিশনটা নিতে পারছে। আমাদের আমি যখন গ্রিনটেকে প্রথমে ছিলাম, তখন তো আমি ওয়ান ম্যান আর্মি ছিলাম, রাইট? বাট একটা পর্যায়ে যখন আসলে ফ্যামিলি আসে, তখন তো এত সময় করা যাচ্ছিল না। সো আমাদের তখনই একটা ভিশন ছিল যে আমরা একটা পর্যায়ে যাব যেখানে টেকনিক্যালি আমি মারা গেলেও যেন অর্গানাইজেশনটা চলে। অনেক সময় কিন্তু এটা হয় একটা নন প্রফিটের ক্ষেত্রে, অ্যাজ দ্য ফাউন্ডার, অ্যাজ দ্য ভিশনারি, আমি যদি আসলে একদিন মারা গেলাম না, ধরো অসুস্থ হলাম 7 দিনের জন্য কোনোভাবে, তাহলে কিন্তু সবাই যদি থেমে থাকে, তাহলে বড় সমস্যা, দ্যাটস ভেরি ব্যাড। দ্যাটস টপ ডাউন অ্যাপ্রোচ, সেটাতে বেশি দিন চলা যাবে না। এবং এখনো সেটা আমাদের অর্গানাইজেশনের মধ্যে আছে, বাট অনেক কমে গেছে। People have systems and we have processes to ensure that that doesn't happen. People can keep on moving. So that is also the tendency of a good company, I would say. আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মানে একটু ডিফারেন্ট লেগেছে, সেটা হচ্ছে যে 1-to-1 এর বিষয়টা। মানে আসলে অনেক সময় হয় যে একটা অর্গানাইজেশনে কেউ 5 বছর ধরে জব করছে, বাট তার ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা এটা কেউ জানেই না, বা বসরা, বা অনেক সময় আসলে ওই যেটা বললেন অনেক কিছুই একটা মানুষের জীবনে ঘটে, কিন্তু আসলে আমরা কিন্তু হিউজ সময় অফিসে দিই, আমাদের 1/3 ওখানেই দিই, অলমোস্ট আমার ফ্যামিলিতে যতটুকু দিই, অনেকটা অফিসে ততটুকুই দিই। তো এই ক্ষেত্রে 1-to-1 এর ক্ষেত্রেও মানে আপনি যখন আমাকে ফার্স্ট 1-to-1 আপনার সাথে আমার হয়েছিল, প্রশ্নগুলো আমি ভাবছি 1-to-1 বলতে মেবি কোম্পানির প্ল্যান কি এইটা নিয়ে কথা বলবো, বাট সব প্রশ্নই ছিল তোমাকে নিয়ে, মানে আমাকে নিয়ে, যে আমার কি প্ল্যান, আমি কি কমফোর্টেবল কিনা, আমার কোনো ফ্যামিলিগত সমস্যা হচ্ছে কিনা, আমার নেক্সট ক্যারিয়ার গোল কি, এমন হচ্ছে গ্রিন টেকের জন্য তোমার গোল কি, তোমার নেক্সট ক্যারিয়ার গোল কি। আর ওখানে কিন্তু আমি আমার অনেকগুলো প্রবলেম বলেছিলাম, যেটা আপনি হয়তো জানতেন না, আর হয়তো বলাটাও কেমন যেন আমার ফিল হইতো যে আমার যাতায়াত সমস্যা আমি কেন আমার বসকে বলবো, বাট সেটা ওই টপিকটা ছিল তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, তখন আমি হয়তো বলতে পারছিলাম ভাই এই সমস্যা হচ্ছে। তো এইটা আমার মনে হয় যারা শুনছে তাদের জন্য একটা ইনসাইট, যে এটা যদি শুরু করতে পারে তাহলে সেই ট্রাস্টটাও বিল্ড হয়, আমারও সেই ট্রাস্টটা বিল্ড হয় যে আসলে আমি আপনাকে বলতে পারবো। এন্ড এটা করলে আমার মনে হয় যেটা বললাম লিডারশিপের বিষয়গুলো চলে আসে আস্তে আস্তে, যে পুরো ট্রান্সপারেন্ট একটা বিষয় থাকে সবার মধ্যে বন্ডিং এর ক্ষেত্রে। আর এখানে আরেকটা জিনিসও আসে কিন্তু, সেটা হলো একটা সেফ এনভায়রনমেন্ট ফর কমপ্লেইন্টস। মানে তুমি এখন যদি তাকে ডাক দেয় তোমার সাথে আমার মিটিং আছে, তারপর এখন মিটিং থাকলে সে প্রথমেই তো ডিফেন্সিভ হয়ে যাবে, হ্যাঁ ঠিক না? সে ডিফেন্সিভ হয়ে বলবে যে না উই কারণ ওইটার জন্য, ঠিক আছে? বাট আসলে গোলটা কি? গোলটা যে আই ওয়ান্ট হিম টু লার্ন ফ্রম হিজ মিস্টেক ওয়ান, অথবা আই ওয়ান্ট হিম টু বি অ্যাওয়্যার অফ দ্য মিস্টেক। এক্স্যাক্টলি, ঠিক আছে, যে আচ্ছা এটা কিন্তু দিস ইজ নট এক্সপেক্টেড, রাইট? এরকম একটা জিনিস জানানোর। তো সেটা যদি আমি আলাদাভাবে করি তখন অনেক সময় ওইটা একটু ডিফেন্সিভ হয়ে যায়। দুইজনই হইতে পারে, কিন্তু ম্যানেজারেরও তো দোষ থাকতে পারে, সে কিভাবে কমিউনিকেট করে মানে তার নিচের সাবঅর্ডিনেট কিভাবে সেটা জানাবে, ঠিক আছে? দিস 1-on-1 ইজ আ ভেরি গুড কাইন্ড অফ লাইক এ সেফ হ্যাভেন ফর বোথ। সেও এই জন্যই তো পরে লাস্টের কোশ্চেন থাকে না আমাদের, যে হাউ এম আই ডুইং, আমার কোনো কিছু তোমার কি, তখন বলতে হয় যে ভাই আসলে আপনি খুব কম সময় দিচ্ছেন, আমার আসলে এটা লিডার পাচ্ছি না, আমার জন্য খুব কষ্ট হচ্ছে। দ্যাটস আ ভেরি ভ্যালিড পয়েন্ট, তাহলে আমাদের সেটা ফিক্স করতে হবে, রাইট? সো ওই জিনিসটা আমার কাছে খুব, ওটাও খুব, আমি এই 1-on-1-ও অনেক আমার ডাইরেক্ট ফিডব্যাক যে আচ্ছা ইউ আর ডুইং গুড, বাট এইগুলো কিন্তু একটু আমার কাছে ভালো লাগছে না, ইউ হ্যাভ টু অ্যাড্রেস দিস। আর একটা জিনিসও চলে আসে এখানে, যে অ্যাড্রেসিং করে অ্যাকশন পয়েন্টস নিয়ে সেটাকে কাজে লাগানো। নেক্সট টাইম 1-on-1-এ, দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস আমরা 1-on-1 রিটেন লিখি, মৌখিক করি না, আগের থেকে লেখে রাখো, সো দ্যাট আমরা পরে সেটা দেখতে পারি আগের বার কি হয়েছিল, আগের বার কি ইস্যুস ছিল, এখন কি সেটা ইমপ্রুভ হয়েছে নাকি হয় নাই। তখন সেটা একটা অটোমেটিক একটা কাইন্ড অফ অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে, আচ্ছা তুমি 1 বছর ধরে একই প্রবলেমে পড়ে আসো, তার মানে তো আসলে তুমি ইমপ্রুভ করছো না, বা এটা ঝামেলা হচ্ছে। সো অল অফ দিস কামস উইথ 1-on-1। আরেকটা বিষয় অলরেডি কথা হয়েছে, সেটা নিয়ে আমি গ্রিন টেকে দেখেছি, যেটা একটা সফটওয়্যার কোম্পানিতে একটু টাফ, কারণ হচ্ছে আমরা যেহেতু ল্যাপটপ নিয়ে কাজ করছি, মানে আমাদের সাথে সবসময় ডিভাইসটা থাকে, মানে টেনশনটা ঘুরতেছে আমাদের সাথে সাথে। অন্য জবে হয়তো এরকম থাকে না, কারণ আমরা অফিসে যাই, শেষ কাজ শেষ, মানে আমাদের ক্ষেত্রে না, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আর এটা গ্রিন টেকে সামহাউ টু সাম এক্সটেন্ট মোটামুটি ভালোই ম্যানেজ হয়। ওটা আমি এটা করতাম না, আপনি একবার বলেছিলেন তুমি কেন কালকে রাত 2টা পর্যন্ত কাজ করছো। আর গ্রিন টেকের ক্ষেত্রে দেখছি মেবি ক্লায়েন্টে যখন মেসেজ দেয় তখন অনেক সময় সন্ধ্যার পরেই দেই, এটা প্রিফার করি। বাট জেনারেলি অন্যদের ক্ষেত্রে দেখা গেল আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট কাউকে মেসেজ দিব অথবা ডিজাইনারকে মেসেজ দিব, আমি দেখি যে 8টার পর আমি তাকে আর পাই না। তো এই কালচারটা আপনি আসলে কিভাবে গ্রো করেছেন? কারণ আসলে
একদিক দিয়ে তো কোম্পানির জন্য ভালোই, সে তো কাজ করতেছেই রাত ধরে বা আমার ডেডলাইনের জন্য ভালোই, বাট এইটাকে যে রেস্ট্রিক্ট করা, এইটা আপনি আসলে কিভাবে মেনটেন করেছেন আমাদের ক্ষেত্রে? অবভিয়াসলি তুমি তো রেস্ট্রিক্টেড ফিল করছো অলরেডি, যখন তুমি রাত 2টার সময় মেসেজ দিছো। আমি ঠিকই বলছি যে কি মিয়া, তোমার বউ নাই বাচ্চা নাই, তুমি রাত 2টার সময় করতেছো। কারণ সবারই একটা হক আছে, ঠিক আছে? তো সেই অর্গানাইজেশনেরও যেরকম একটা হক আছে, বিকজ দে আর পেইং ইউ অর ইউ আর ওয়ার্কিং আন্ডার দেম, ওয়াইফের বা ফ্যামিলির একটা হক আছে। যখন তুমি দুইটা মিক্স করে ফেলো, এবং আমরা করি, ইভেন আমিও, আই উড সে আই এম কোয়াইট ব্যাড অ্যাট দিস, আই এম কাইন্ড অফ আ ওয়ার্কাহলিক, বাট কথাটা এটাই যে চেষ্টা করা, কারণ এই হকটার জন্য কিয়ামতের দিন আমাদেরকে মানে সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। আরেকটা জিনিস হলো যে এখানে একজন মানুষ যে করতেছে বারবার, কিছু সময় দরকার হয় ডেডলাইনস, এন্ড ওই সময় আমি আসলে এনকারেজ করব তুমি এটা করো। বাট আমি যে কোম্পানিতে ছিলাম তারা এরকম সবসময় বলতো যে আচ্ছা তুমি যদি এই সময় এতটুকু সময় দাও আউটসাইড অফিস আওয়ার্স, সেটা তোমার পেমেন্টের টেকনিক্যালি না, রাইট? তুমি সেইটা অফিস আওয়ার্সে ওই সময় করবা না। লাইক শুক্রবারে কাজ করতে হইলো কোন এক কারণে, খুবই রিয়ারলি আমার কোম্পানিতে ছিল, তুমি আউটসাইড মানে শনিবার মানে রবিবার বা সোমবারে তুমি ওইখানে 2 ঘন্টা কাজ করবা না, আচ্ছা, বেশ শেষ করবা। সো সেখানে একটা মিল হইলো। তার মানে কি, তুমি যে হকটা তুমি নষ্ট করছো তোমার ওয়াইফ বা অন্য কোনো একটা কারণে, সেটা তুমি ওখানে হকটা রিফিল করে দিলা ইন আ ওয়ে। সেটা ওরাই, চাইনিজ কোম্পানি, তারাই এই জিনিসটাকে এত সিরিয়াসলি নিছে। সো ওখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আমার আসছে। আমরা নিজেরাও কখনো চাই নাই একটা ঠেলা দেওয়া কালচার, কারণ মনে হয়েছে যে সেটাতে আসলে ওই কালচারটা যে সুন্দর ট্রাস্টওয়ার্দি সেটা হবে না। ডেফিনেটলি আমরা মানে দুইটা পোলারাইজড এন্ডই চাই না, যে একেবারেই করবে না যে ও না আমার তো 8টা বাজছে আমার শেষ, তাহলে আবার ঝামেলা। মানে আমরা উই হ্যাভ সিন ইট টাইম এন্ড টাইম এগেন, সামটাইমস এটা খুব জরুরি, একটা বাগ আসলো ফিক্স করতেই হবে, হ্যাঁ, উই ওয়ান্ট কমিটমেন্ট দেয়ার অ্যাজ ওয়েল, কিন্তু উই ওয়ান্ট দ্যাট নট টু বি আ নর্ম চাই না, কারণ নর্ম মানে হলো ইউ উইল বার্ন আউট। As software engineers, I don't know if you have ever faced burnout. I have faced it. It's not healthy. মানে কি বার্নআউট মানে হলো তুমি এতই বেশি কাজ করলা যে নেক্সট 1 সপ্তাহ তুমি ল্যাপটপের কাছে যাইতেও যাবে না। আচ্ছা, এত খারাপ অবস্থা, বুঝতে পারছো? মানে যে কোনো কিছুর সাথেই বার্নআউট হয়, কিন্তু যে মানে এত বেশি যদি ডিপ চলে যাওয়া হয় তখন বডি ব্রেন কোনোটাই বলে যে না ভাই আমি এটা চাচ্ছি না। সো ওইটা আনহেলদি। ওইটা থেকে রিকভার করতে যত কম কাজ তার চেয়ে বেশি সময় লাগে। এখন ভাই যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা মানে আমাদের টেকনিক্যাল সাইডে, যেহেতু এখন অনেক স্টুডেন্ট আছে, যেটা আপনি বললেন যখন ট্রিপলি এক সময় সবচেয়ে বেশি ডিমান্ডে ছিল তখন সবাই ট্রিপলিতে নিত। এই প্রশ্ন আমি আগে অনেকজনকে করেছি, বাট আপনারটা একটু ডিফারেন্ট ভাবে, সেটা হচ্ছে এখন সিএসসি টপে, তো সবাই কি করে সিএসসি ফার্স্ট নেয়, কিন্তু সে জানেও না কেন, জানে না। হ্যাঁ, আর এটার একটা হিউজ রিজন হচ্ছে মানি, যে সে মানির জন্য এই ডিসিশনটা নেয়। এন্ড অ্যাকচুয়ালি সে যখন চেষ্টা করে দেখে এতটাও সহজ না, স্পেশালি এখনকার সময়। আপনি যখন ছিলেন তার সাথে যদি এখন কম্পেয়ার করি, প্রচুর মানুষ হচ্ছে ট্রাই করছে। আর এটা আই গেস আপনি গ্রিন টেকে যখন হায়ারিং দেন এটা বুঝতে পারেন, এত অ্যাপ্লিকেশন আসে, স্পেশালি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই রোলে। আপনি যখন শুরু করেছেন আপনি তো হচ্ছে ছিলেন ট্রিপলিতে, তো একজন ট্রিপলির একজন মানুষ সাপোজ গ্রিন টেক মানে এই যে একটা ইসলামিক অ্যাপ ডেভেলপ করবো, এইটা কেন মাথায় আসলো, আর এইটা কিভাবে হলো? আপনার প্রথম অ্যাপটা কি ছিল, আর ট্রিপলি থেকে সেই অ্যাপটা পর্যন্ত পৌঁছানোর জার্নিটা কি ছিল? ওকে, সো আমি ট্রিপলি থেকে পড়ালেখা শেষ করে আমি বসে যাইনি, আমি একটা স্কুলে তখনই স্কুল টিচার হিসেবে জয়েন করি। তো সকাল মানে 3টা পর্যন্ত ব্যস্ত, তারপর আমি ফ্রি সারাদিন। সো তখন চিন্তা আসলো যে তাহলে কি করা যায়। বাট আমি বের হওয়ার পর প্রথমেই বুঝতে পারছি যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং ট্রিপলি লাইনে থাকবো না। দ্যাটস ওয়ান থিং। সো আমার ওখানে ডিসিশনটাই স্ট্রং ছিল যে না আমি পাওয়ার স্টেশনে কষ্ট করে যাব ইয়া করবো, এটা ছিল না। তো আমার তখন কোশ্চেনটা ছিল যে আইদার বিদেশের কোনো জব, তার মানে বিদেশের কোনো পড়ালেখা মাস্টার্স, এত ইন্টারেস্ট পাই নাই হয়তো, বা এখানে এত গাইডেন্সও ছিল না ইঞ্জিনিয়ারিং কেমন হবে না হবে। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার তো আসে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বাট এটা ডিম্যান্ড কম কম্পেয়ার টু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওই দিক দিয়ে আমার বড় ভাই ছিল, উনি iOS ইঞ্জিনিয়ার ছিলেন ইউএসএতে। তো সেই হিসেবে মনে হচ্ছে তাহলে আমি অ্যান্ড্রয়েড করি, অ্যান্ড্রয়েড করলে মনে হয় কমপ্লিমেন্টারি আমরা কোনো একটা পরে কিছু বানাইতে পারবো একসাথে, আমি অ্যান্ড্রয়েড দেখবো iOS দেখবে, তাহলে সেভাবে করে একটা সুন্দর কম্বিনেশন হবে। সেটা ফার্স্ট আমার কাছে অ্যান্ড্রয়েড কিনতে পারতাম, মানে অ্যান্ড্রয়েড ল্যাপটপ অ্যান্ড্রয়েডে চালানো ইজি, আমি নিজে অ্যান্ড্রয়েড ইউজ করতেছিলাম। তো সেটা প্রথম একটা ধারণা আসে, তাহলে ওখানে যাই শিখি।
প্রথম গোলটা ছিল শিখি, দেখি কেমন লাগে। আচ্ছা। অ্যান্ড আমি মনে করি যে এখানে ওয়ান কি পয়েন্ট আমি চাবো সবাই জানুক, সেটা হলো ইটস নট ব্যাড টু ট্রাই থিংস আউট। কারণ অ্যাজ এ জুনিয়র আমি নিজেও শিওর ছিলাম না আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব নাকি ডিজাইনার হব নাকি আমি কি হব। সো ইটস অ্যাবসলিউটলি নট ব্যাড, জাস্ট এই প্রসেসটা যেন একটা ডেডলাইন থাকে, যেটা মানুষজন ভুল করে যে আচ্ছা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে সে 1.5 বছর ধরে ট্রাই করতেছে, তার প্রোগ্রেস খুব স্লো। দ্যাট ইজ আনহেলদি। দ্যাট মিনস সে বুঝতে পারতেছে না, সে মানে জোর করে তাকে ওখানে আনতেছে, সেটা আনহেলদি। বাট সে যদি একটা ডেডলাইন রাখে যে আমি 6 মাস সময় দিব, এর মধ্যে আমি পুরা মানে মাইলস্টোন রাখবো প্রত্যেক মাস শেষে এটা হবে, তাহলে ইজ ফার ইজিয়ার টু ট্র্যাক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে আমি পারবো কি পারবো না। সো আমার ক্ষেত্রে ছিল যে ট্রাই করে দেখি, ওকে ট্রাই করা শুরু করলাম। তো তখন কি বানাবো আমি তো জানিও না, আমি কি দিয়ে শিখবো, বুঝছি অ্যান্ড্রয়েড। সো ইউটিউবে সার্চ করলাম অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, 1-2টা ছিল ইন্ডিয়ানদের স্লাইড, মানে ইন্ডিয়াতে ইংলিশ কোয়ালিটি খারাপ ছিল বাট ওরা খুব ডিপ যেতে পারতো। সো ওদের কোয়ালিটি, ওদের ইউটিউবগুলো ভালো লাগছে, দেখা শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, এইটা সেটা লিস্ট ভিউ এভাবে করে বানানো যায়, বাট কি বানাবো কিভাবে, আমার মানে আমি এটা বুঝতে পারছিলাম তখনই যে আই হ্যাভ টু হ্যাভ সামথিং টু বিল্ড, তাহলে আমার ভিশন প্যাশন ইজিলি থাকবে। মানে ইটস নট লাইক যে আচ্ছা সেই লোক কি বলতেছে, সেই লোক তো বলছে তুমি এটা বানাও ওটা বানাও, মানে ইউটিউবে হুবহু না বানায় আরেকটা এমন কি বানানো যেটা আমি জানি যে আমাকে অনেক ইয়া করবে, হেল্প করবে সবাইকে। তখন বাই দ্য টাইম প্র্যাকটিসিং অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো তখন দেখা গেছে যে ওকে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড, এইটার বাংলা ওয়ার্ড বাই ওয়ার্ড ছিল না। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা তাহলে এটা ওয়ার্ড বাই, যারা অ্যাপ বানাইছে তাদেরকে ইমেল করি যে ভাই আমি এটা ফিসাবিলিল্লাহর জন্য যে আমি একটা ওয়ার্ড বাই ওয়ার্ড বানাই দিব, আপনি জাস্ট আপনার অ্যাপে ঢুকান প্লিজ। এখন আমি অলমোস্ট 3 মাস তাদের সাথে ঘোরাঘুরি করছি, কেউ রিপ্লাই দেয় নেই, হয়তো বা রাইট জায়গায় আমি মেসেজ দিই নেই। এটা একটা ইন্দোনেশিয়ান অ্যাপ ছিল বিউটিফুল কোরআন নামে। তো দূর আমি করি, মানে আর সহ্য হচ্ছে না, আমি তো অ্যান্ড্রয়েড ডেভেলপার শিখতেছি, আমি ইউজ করবো। সো আমি এখানে মানে আমি নিজেই আমার ফার্স্ট কাস্টমার। সো ঠিক আছে শুরু করলাম, তো কিছু বানাচ্ছি, রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করতেছি, এপিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যায়। তো কিভাবে বানাইছে, এমন যে ওয়ার্ড বাই ওয়ার্ডের ক্ষেত্রে লেআউট, এখন যেটাকে আমরা বেসিক্যালি ফ্লেক্স লেআউট বলি, তখন তো আর ওয়ার্ড জানতাম না, কিভাবে করলো, যে বুঝলো কিভাবে এখানে 3টা ওয়ার্ড এখানে 4টা ওয়ার্ড। আমার কাছে ওটা খুব ফ্যাসিনেটিং লাগছিল যে এটা কিভাবে করলো। অবভিয়াসলি মানে টেকনিক্যালি আসলে এটা করাই ছিল, এটা আমি জানতাম না তখন। আমি নিজে সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে করার চেষ্টা করতেছিলাম। তো এমনও গেছে যে আমি স্কুল থেকে আসছি, এসেই 13 আওয়ার্স ওই কাজের প্রতি আমি ছিলাম। সো সেখানে তখন আমি একটা জিনিস নিজে, মানে যেটা এখন আমি বুঝতে পারি যে পেশেন্স অ্যান্ড প্রবলেম সলভিং এর যে মেন্টালিটি, সেটা ছাড়া প্রোগ্রামিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়াটা খুবই টাফ। আমি তখন লেগেছিলাম যে না আমি এটা করেই ছাড়বো, নামাজ বাথরুম ছাড়া অন্য কোনো কারণে আমি বের হইনি। সো 13 ঘন্টা একটানা কাজ করে পরে তখন বুঝতে পারছি আচ্ছা এইটা এভাবে করে যে একটা জায়গায় ডিপ ডাইভ করা, যেহেতু আমার কোনো নলেজই ছিল না, সেটা আমি করার চেষ্টা করছি। এবং এখানে আরেকটা টেকঅ্যাওয়ে আছে এটাই যে আমার ক্ষেত্রে আমি এটা মানে যখন যেটা লাগছে তখন সেটা আমি শিখছি। আচ্ছা স্ট্রিংস অ্যান্ড অ্যারে লিস্ট অথবা অ্যারে অ্যান্ড অ্যারে লিস্ট কোনটা কখন ইউজ করব, এখন আসছে ওরা দেখুন ওরা কেন এখানে অ্যারে ইউজ করলো, ওকে অ্যারে ইউজ করছে, তাহলে আমি গুগল করি বা স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দিই, একটা সুন্দর অ্যান্সার পাই, 2-3টা অ্যান্সার পাওয়া যায়, সেখান থেকে আমি বুঝছি আচ্ছা এই জন্য করা যায়। অ্যান্ড আমি অনেক সময় আমি সেটা ট্রাই অ্যান্ড টেস্টও করে দেখছি যে আচ্ছা কেন অ্যারে কোন দিকে বেটার, বা অ্যারে লিস্ট দিয়েও গুড এনাফ। তো এইভাবে করে যেহেতু আমি শিখছি, আমি যেগুলো শিখছি সেগুলো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হ্যাঁ দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। সো আমি বেস্ট প্র্যাকটিসগুলো সেভাবে করে শিখে ফেলতে পারছি। এবং যেহেতু আমি একসাথে সবকিছু শিখি নাই, যেটা দরকার পড়ছে আমার ওই অ্যাপ বানানোর জন্য, আমার প্রেশারটাও বেশি ছিল না। লিস্ট ভিউ বানাইছি দেখছি যে এরকম। তো এবং তখন আমি দেখছি যে আমার প্রোডাক্ট ওনারশিপ, প্রোডাক্ট ইউএক্স এরও আমার এক্সপিরিয়েন্স অটোমেটিক চলে আসছে, কারণ আমি বিভিন্ন অ্যাপ ঘাটছি। আচ্ছা আমি এখন অ্যাপ বানাবো, তাহলে আমি তো আমার জন্য বানাচ্ছি, আমি কিরকম পছন্দ করি, বিভিন্ন অ্যাপ ট্রাই করে আমি বুঝে গেছি যে আচ্ছা এইটা ভালো লাগছে ওইটা ভালো লাগছে। তো আমি ওখানে অলমোস্ট 20টার মতো অ্যাপ ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে আমি তখন সেখানে শিখছিলাম। এইটা করতে করতে তখন সাদমান সামি এখনো পরিচিত আছে, সে একটা দুয়ার অ্যাপ বানায়। স্যাড টু সে সেটার মধ্যে সে অ্যাডস দেয়, দূর অ্যাডস। তার আগে বলি আমি তো জেনারেলি ইংলিশ মিডিয়ামে পড়ছি, তো সেক্ষেত্রে আমি দুয়ার অ্যাপ ইংলিশ অ্যাপস ইউজ করতাম। তো আমার জন্য বাংলা অডিয়েন্সের জন্য বানাইতে হয়তো এরকম ছিল না। কোরআনটার ক্ষেত্রে বাংলা কোরআন ইচ্ছা ছিল, বিকজ আই ফেল্ট লাইক এটা বেনিফিট আছে বাংলাদেশিদের জন্য।
তো তখন এটা তো তাহলে আমি এখন বাই দ্যাট টাইম অলরেডি 3 মাসের মতো আমি শিখে ফেলছি। কোরআন অ্যাপ তখনও বানানো ফুললি হয়নি, ধীরে ধীরে বানাচ্ছি, ফিক্স করতেছি, শিখতেছি। এটা হলো 2015 সালের শুরুতে। 15 সালের জানুয়ারিতে আমার মনে আছে আমি ল্যাপটপ কিনছি এই কারণে, কারণ আগের ল্যাপটপের র্যাম খুব কম ছিল, আমি কিছুই ইউজ করতে পারতেছিলাম না, অ্যান্ড শিখতেছি ধীরে ধীরে। 3 মাস গেল, তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ও বানাইছে আমি একটা বানাই। তখন আমি চিন্তা করলাম দুয়ার জন্য আমি কিরকম ভাবে বানাবো। একটা থট ছিল যে আই ওয়ান্ট ইট টু বি সুপার ফাস্ট অ্যাক্সেসিবল, মানে প্রথমে ঢুকেই যেন আমি যেই দোয়াটা চাই সেটা যেন যত কম ট্যাপে যেতে পারি সেটা আমি চেষ্টা করি। ইউএক্স প্রবলেম, সেটার জন্য কি করলাম যে 9টা ক্যাটাগরি বানাবো, শেষ। এটার জন্য যেন ইজি হয় প্রথম পৃষ্ঠাতেই, আর নিচে নামতে হবে না, উপরে নামতে হবে না। দ্যাটস ওয়াই ওয়ান অফ দ্য রিজনস দোয়া এনজি করে আমরা এখন 12 করছি, বাট আমরা ওই জন্য 9টা করছিলাম। আমরা স্ক্রলিংও চাই, এখন যে অ্যাপটা আছে আমাদের দোয়া এনজি করে যে অ্যাপটা আর কি, তো সেটা করছি, সেখানে বানাইছি। সো আলহামদুলিল্লাহ কোরআনেরটা আরো অনেক কমপ্লেক্স ছিল, বাট দোয়া এনজি এটা যথেষ্ট ইজি ছিল। স্ক্রিনও মানে 10-12টা, অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ওয়াইজও ভালোই, মানে বেশি কঠিন লাগে নাই। সো এটা খুব তাড়াতাড়ি রিলিজ করতে পারছি, আই থিঙ্ক 3 মাসের মধ্যে ফ্রম স্টার্ট টু এন্ড। মানে ডিজাইন তখন ইয়ামিন আসে, ও ডিজাইনটা দেখে, আইকনগুলো বানায়, আচ্ছা, অ্যান্ড আমি কালারটাও হেল্প করে, অ্যান্ড বাকি জিনিসগুলো আমি দেখছিলাম। তো সেভাবে করে হিসনুল মুসলিমটা রিলিজ হয় আলহামদুলিল্লাহ। সেটা বাংলাদেশে সবাই অর্গানিক্যালি রিলিজ, মানে শেয়ার করে ফেসবুকে। আচ্ছা, মানে আপনি ওটা, মানে আপনার কি প্রথম প্ল্যান ছিল আপনি ইউজ করবেন, তারপরে সেটা ছাড়ার পর আস্তে আস্তে আশেপাশে মানুষ? হ্যাঁ, আমি শেয়ার করছি যে আমি এভাবে একটা বানাইছি, কেউ ইউজ করতে পারে। সো আলহামদুলিল্লাহ ওখানে অনেক ভালো সাড়া পাইছি। ওখানে ওয়ে টু জান্নার শাহাদাত ভাই, উনিও ভালো রিচ করছেন। কোরআনের আলো বা আরো অনেকজনই, তাদেরকে চিন্তাও না, এখনো চিনি না, তারাও অনেকজন শেয়ার করছে। ফেসবুক তখন অনেক অ্যাক্টিভ ছিল এই দিক থেকে আর কি। বললাম তো অর্গানিক্যালি অনেক দূর আগানো হয়েছে। তো ওখানে গেল, ওকে ভেরি গুড, শিখা হইলো। তো কোরআন অ্যাপটা আরো 1 বছরের মতো লাগছিল, কারণ ওটা আরো অনেক কমপ্লেক্স ছিল। কিন্তু আমি বাই দ্যাট টাইম অলরেডি ওয়ার্ড বাই ওয়ার্ড বা অন্যগুলাও আমরা ক্রাউড সোর্সিং করে ফেসবুকে একটা গ্রুপ বানায় আমরা সেটা করে ফেলতে পারছিলাম। অ্যান্ড তখন সাইফুল ভাই, হাদিস, ওনাদের সাথেও পরিচিত হয়েছিলাম। ওনাদের যে দোয়া হাদিস অ্যাপটা আছে প্রথম ভার্সনটা, ওখানেও আমি কাজ করছিলাম। আচ্ছা, তো এখানে বিভিন্ন রকম ভাবে কাজ করে 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 আমি 1 বছরের মধ্যে অলরেডি শিখে ফেলতে পারছিলাম কি করা লাগে। তো যেহেতু আমি হ্যান্ডস অন অ্যাপ্রোচে গেছি, আমার জন্য ওই এক্সপার্টিস কি লাগবে এন্ড টু এন্ড আমি সবকিছু শিখতে পারছিলাম। সো সেভাবে করে বেসিক্যালি আর কি গ্রিন টেকের শুরুটা হয়। আচ্ছা, গ্রিন টেকের ক্ষেত্রে যে অ্যাপটা সবাই জানে, মানে অনেকের ক্ষেত্রে ইউজারদের ক্ষেত্রে যখন কথা বলি দেখা গেল সবাই এই আল কোরআন অ্যাপটা সে যে ইউজ করছে অনেক দিন ধরে, বাট সে জানে না এটা গ্রিন টেকের, বা হচ্ছে আমরা এটার পিছনে আছি। তো এই আল কোরআনের জার্নিটা কিরকম ছিল? কারণ এখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি অলমোস্ট 10 মিলিয়নের মতো ডাউনলোড। তো এত, কারণ এটা তো একটা হিউজ মার্জিন। তো এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল যে আসলে আল কোরআন অ্যাপটা আমরা ডেভেলপ করব? সো এটা তো ইটস কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস প্রসেস, যে যখন আমি নিজে শিখতেছি, আমি নিজের জন্য অ্যাপ বানাচ্ছি, কি কি জিনিস লাগে। সো বিভিন্ন রকম অ্যাপ থেকে যখন আমি দেখছি এটা লাগবে, ওটা লাগবে, আমি ওদের জাস্ট কম্বাইন করেই আমার নিজের জন্য আমি বানাচ্ছিলাম অনেস্টলি। সো আমি নিজের জন্য বানাইছি, বাট আলহামদুলিল্লাহ বাই দ্যাট টাইম হিস্ট্রি মুসলিম যেহেতু অলরেডি বাংলাদেশে হিট খাইছে, এবং আমি অবভিয়াসলি সেটা ইংলিশে একটা অ্যাপও বানাইছি, ইংলিশ ভার্সন, সেটা এভারেজ হিট, নট লট হিট, বাট সেটার জন্য আমার অলরেডি একটা ইউজার বেস ছিল অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে। তো আল কোরআনটা বানাইছি, পাবলিশ করছি, আই উড সে অর্গানিক্যালি বাকি কাজগুলো হয়েছে। ওখানে আমার যে মানে পরের বছরটা 2016-17 ক্রেডিট ছিল এরকম কিছু না, আমি জাস্ট বানাইছি। হোয়াট আই ডিড ওয়াজ, আমি যেহেতু ইউজ করবো এবং আমি যেহেতু নিজেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটার ইউআই, ইউএক্স অ্যান্ড পারফরমেন্সে আমি কোনো ছাড় দিইনি। আচ্ছা, কোড খারাপ হইলেও যেন পারফরমেন্স ভালো হয় সেটাতে আমি ফোকাস করছি। যে কারণ অনেক সময় তো থাকে যে অপটিমাইজেশন আগে করব নাকি পরে করব, কিছু জায়গায় এগার লোডিং করলে মেমোরি বেশি খাবে অ্যাপের। আমি যেগুলো করছি, যেগুলো আর কি সবচেয়ে ভালোভাবে অ্যাপ স্মুথ, বাটার স্মুথ হয়। এবং আলহামদুলিল্লাহ এটার জন্যই কিন্তু এখনো আমরা প্রেস পাই, যে অ্যাপটা খুব এত হেভি অ্যাপ, তাফসির ইবনে কাসির লোড করতেছি, ওয়ার্ড বাই ওয়ার্ড লোড করতেছি, একসাথে 4-5টা লোড করতেছি, সেটা কেন তাও ফাস্ট। এবং সেটার জন্য আমি অনেক কাজ করছি আন্ডার দ্য হুড। সেটার জন্য আমি বিভিন্ন রকম পারফরমেন্স মেজারমেন্ট করছি। আচ্ছা, এই টেক্সট যেরকম অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা অনেক মানুষই অনেক শেয়ার করে, যেরকম ইনস্টাগ্রাম এর টেক্সটটাও, ইনস্টাগ্রাম অনেক ফাস্ট ছিল তখন। তারা করছে কি, তাদের অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট টেক্সট লেআউট বা কম্পোনেন্ট আছে সেটা আসলে অনেক স্লো।
ইন অর্ডার টু সার্ভ এভরিথিং মানুষ সেটাই ইউজ করবে, কারণ দ্যাট এভরিথিং ইট হ্যাজ এভরিথিং। বাট প্রবলেম হলো এত কিছু দিতে গিয়ে সেই এলিমেন্ট, ভেরি বেসিক বিল্ডিং ব্লক বা ইটস আ বিট স্লো। মানুষ তো মনে করবে যে ধুর আমি তো ওটাই করি, ওটা তো সবাই, অ্যান্ড ওরা তো বলতেছে না যেটা খারাপ। ইনস্টাগ্রাম টেস্ট করে দেখছে যে না, সেটা থেকে যদি অন্য আর একটা সাব এলিমেন্ট ইউজ করা হয় টেক্সটের জন্য, সেটা ফার ফাস্টার, 10x ফাস্টার, জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে। তো এটা একজন ওরা রিসার্চ করছে, ওদের রিসার্চে আমি বেনিফিট হয়ে আমি আমারটা এখানে অ্যাড করি। তো অ্যাড যখন করলাম তখন দেখলাম আসলে ইমপ্রুভমেন্ট। সো এবং টেস্ট করছি বিফোর আফটার, তো এগুলোও আমি করতাম। অ্যারাবিক রেন্ডারিংয়ের ক্ষেত্রেও আমাদের এখানে অনেক ইমপ্রুভমেন্ট করছি। তাজউইদ কালারিং সেটাও আমরা প্রথম আনছিলাম, ওয়ান অফ দ্য ফার্স্ট। তারপর তো এটা অনেকজনই আইদার আমাদের কাছ থেকে কপি করে, নয়তো সিমিলার কনসেপ্টই তারা কাজটা করে। তো এরকম ইনোভেটিভ জিনিসপত্র আমরা আনছিলাম, যেটার জন্য আর কি অ্যাপটার অটোমেটিক্যালি একটা মার্কেট চলে আসে। এবং আমার একটা নিজের একটা টার্গেট পার্সোনা ছিল, যে যারা কিছুটুকু ইসলাম বুঝে, কিছুটুকু নামাজ পড়ে অ্যান্ড সফট ইসলামের প্রতি, এবং তারা আরো বেশি জানতে চায়, শিখতে চায়, কোরআনটাকে তারা বুঝে পড়তে চায়। জাস্ট বিকজ আমি মুসলিম এবং সেটার জন্য আমি করতেছি, সেটা গোল ছিল না। আমারও সেটাই গোল ছিল যে আমি আরবি শিখতে চাই, কোরআন শুনতে চাই, বুঝতে চাই। তো সেই ক্ষেত্রে ওই ওয়ার্ড বাই ওয়ার্ডটা অনেক হেল্প করে। ওইটা তো অনেক আমরা প্রাধান্য দিছি, কিভাবে করা যায়, কিভাবে স্মুথ করা যায়। কারণ ওই বিউটিফুল কোরআন যে অ্যাপটা ছিল, তাদের অ্যাপ একটু স্লো ছিল, সেই জায়গায় অপটিমাইজেশন করছি, অন্য কিছু করছি, এটার জন্য একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ইউজাররা পায়। এই ক্ষেত্রে ভাই যেটা দেখলাম, লার্নিং এর ক্ষেত্রে যদি একটা মোটিভেশন বা ভীষণ ভালো থাকে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা সহজ হয়ে যায়। রাদার দেন হচ্ছে আমি একটা ম্যাটেরিয়ালিস্টিক গোল অথবা এইটার জন্য দৌড়াচ্ছি, তাহলে ওটা নাও পেতেও পারি। গ্রিন টিকের ক্ষেত্রেও একটা ভিশন আছে আর সেটার প্রতি স্টিক থাকছে, সেটার জন্য আমার মনে হয় যে বাধাগুলো আসে ধৈর্য রাখাটা অনেকটা সহজ হয়ে যায়। সবকিছুর ক্ষেত্রে এটা সেম, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস টু গেইন সামথিং, বাট ওয়ান্স ইউ গেইন ইট, এটার মজাই আলাদা। এবং এটা শুধু মানে অ্যাপ রিলেটেড না, সবকিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। যারা কোনো ইসলামিক অ্যাপ বানাতে যাচ্ছে না, তাদের জন্য অসুবিধা নেই তো, কারণ তাদের ক্ষেত্রে তারা এমন কিছু একটা অ্যাপ বানানো উচিত দ্যাট দে মাইট ইউজ, তাই না? মানে তারা বলতে যে না, আমার এমন একটা অ্যাপ লাগবে যে সিসিটিভি থেকে নিয়ে এআই ডিটেক্ট করে ইয়া করবে। ফর এক্সাম্পল, তার বাসায় অনেক চোর ঢুকে, এক্সাম্পল দিচ্ছি আর কি, যে তাহলে সেটা তার একটা প্রবলেম সলভ করবে। এই প্রবলেমটা সে যদি আসলে মোটিভেটেড এনাফ থাকে যে হ্যাঁ আমার ভাই এটা অনেক জরুরি, এটা না করার জন্য আমার জীবনটা অনেক কষ্ট, স্ট্রেসফুল হচ্ছে, সে সেটাতে লেগে থাকার চান্স অনেক বেশি। এক্স্যাক্টলি। হ্যাঁ, গ্রিন টেকে তো অনেকেই কাজ করতে চায়, মানে অনেকের জন্যই ইচ্ছা থাকে যে গ্রিন টেক না, ইসলামিক কোনো একটা অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করবে, যাতে হচ্ছে এন্ড গোলটা যে ভিশনের সাথে ম্যাচ করে। তো আমার ক্ষেত্রে এটাকে স্বপ্নের মতোই ছিল যে আলহামদুলিল্লাহ গ্রিন টেকে জব করব, তো পাওয়ার পরও এটা স্বপ্নের মতোই লাগছিল। তো এখন আসলে সবাই হয়তো ভাবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাধ্যমেই আসতে হবে, দ্যাটস দ্য অনলি ওয়ে আমি গ্রিন টেকে আসতে পারি, না হলে আমি হয়তো সেই টেকনিক্যাল নলেজ নাই বা ওই সফটওয়্যার নলেজ নাই, তার মানে আমি পাবো না। বাট আসলে যেটা বললেন আপনি শুরুতে, যে অনেকগুলা সেক্টর সম্ভব, টেকনিক্যালি অনেকগুলো বিষয় আছে যেটার মাধ্যমে কন্ট্রিবিউট করা সম্ভব। তা আসলে কি কি ক্যারিয়ার পাথ দিয়ে আসলে এই সেক্টরে ঢোকা যেতে পারে? মেইন গোলটা কি? মেইন গোল হতে পারে টেকনোলজি দিয়ে সে কাজ করতে চাচ্ছে, সো এটা একটা গোল। এন্ড এটা সফটওয়্যার কোম্পানি বলতে পারেন যে আসলে আর কি কি ক্যারিয়ার পাথ পসিবল। রাইট, সো অবভিয়াসলি ইউআই ইউএক্স ডিজাইনার, এই দুটো তো ডিজাইন যারা খুব ভালো বুঝে পারে তাদের ক্ষেত্রে। এবং এদের ক্ষেত্রে ইন্টারভিউ মানে ইটস নট অনলি অ্যাবাউট ডিজাইন, ইটস অ্যাবাউট কানেক্টিং উইথ দ্য কাস্টমার্স, সেখানে কাজ কিছু আছে আর কি। আর একটা জিনিস যেটা আছে হলো যে তার আগে একটা জিনিস যেটা মানে যেভাবে করে আমরা চিন্তা করতে পারি, একটা ইউজার ফ্লো, একটা ইউজার মানে যেহেতু সফটওয়্যার আসে হলো একটা প্রোডাক্টের প্রবলেম সলভ করতে, ঠিক আছে? তার মিনস এটার সাথে একটা ইউজার অ্যাসপেক্ট আছে, এটার সাথে অবভিয়াসলি যে প্রোডাক্টটা বানাচ্ছে তাদের অ্যাসপেক্টটা আছে, অ্যান্ড প্রবলেমটা তো অবশ্যই আছে। সো এখানে একটা ইন্টারেস্টিং ফানেল যেটাকে বলা হয় আর ফানেল, মানে পাইরেট ফাইনাল, ঠিক আছে? তো এটার কনসেপ্টটা এটাই যে এভরি প্রোডাক্ট এর ইউজার goes through this journey. So the first is awareness. He knows, he is aware of the product. ঠিক আছে? So গ্রিন টেকের ক্ষেত্রে হয়তো গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশন অথবা আল কোরআন, যে সে জানছে, অথবা যে কোনো আমাদের এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে পাই যাবে, ঠিক আছে? সো অ্যাওয়ারনেস, সে জানতে পারলো যে আচ্ছা রুচি চানাচুর আছে, ঠিক আছে? তারপর হলো অ্যাক্টিভেশন, আচ্ছা, যে সে এখন চানাচুরটা কিনবে বা অ্যাপটা ডাউনলোড করবে। তো এটার জন্য এটা একটা
ফানেল, এটাকে একটা ফানেল বলা হচ্ছে, যে প্রসেস সবচেয়ে বেশি অ্যাওয়ারনেস সবচেয়ে বেশি মানুষের হতে হবে, আচ্ছা, ধীরে ধীরে কমতে কমতে একটা ইয়া ওকে হবে, ওকে, ঠিক আছে? আচ্ছা। অ্যাওয়ারনেস অ্যাক্টিভেশন, সরি অ্যাওয়ারনেস অ্যাকুইজিশন। আচ্ছা, অ্যাকুইজিশন মানে হলো আমি ইউজারকে অ্যাকোয়ার করছি, ডাউনলোড করবে বা কিনবে, Okay. ওকে? অ্যাক্টিভেশন হলো সেই ইউজারটা ডাউনলোড করে সেটা ব্যবহার করবে, যেটা কিনা আচ্ছা। ভাই ব্যবহার করতে মানে ডাউনলোড করছে, অ্যাকুইজিশন করছে, কিন্তু অ্যাক্টিভেশন আর হয় নাই, দূর অ্যাডস আছে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশনের পরেও হয়তো বা প্রথমে অ্যাক্টিভেট হয়েছে, সামহাও ভাল লাগছে অ্যাপটা দেখে, কিন্তু সে রিটেন করতে পারেনি, তখন আসলে আরেক এ তারপর আর, আচ্ছা, সো দ্যাট ইজ রিটেনশন, যে আমরা রিটেনশনের জন্য ওখানে অনেক খেলা খেলতে হয়। তারপর আসলে রেভিনিউ, সো গ্রিন টেকের ক্ষেত্রে হয়তো বা সেটা হবে ডোনেশন, বাট অন্য ক্ষেত্রে রেভিনিউ, যে হ্যাঁ এত দিন ধরে আমাদেরকে পেলে পুলে মানে করলাম, নাও দ্য অর্গানাইজেশন অর হোয়াট এভার ইজ ম্যানেজিং দ্য প্রোডাক্ট, সেই জিনিসটা তো কিছু লাগবে সাস্টেন করার জন্য, সেটা রেভিনিউ। অ্যান্ড ফাইনালি দেয়ার ইজ রেফারেল, যে সে এত পছন্দ হয়েছে, রেভিনিউ দেওয়ার পরও সে কিছু টাকা দিচ্ছে, মানে মনে করতেছে এটা ভ্যালু, অ্যান্ড দেন তোমার রেফারেল করে, অর্গানিকলি অ্যাপ্রোচ করে। এভরি সিঙ্গেল পার্ট অফ দ্য ফানেল হ্যাজ দেয়ার ওন কেপিআইস, প্রত্যেকটা, এবং এটা যে কোনো অর্গানাইজেশন প্রত্যেকটাতেই টাচ করতে হবে তার, মানে আমরা অনেক সময় ডিপার্টমেন্ট আলাদা করি, আর কথা হলো যে অ্যাজ এ টিম, অ্যাজ এন অর্গানাইজেশন, পুরোটা টিমটাই যদি এটা নিয়ে কাজ করে তাহলে কিন্তু সবচেয়ে বেশি হেল্পফুল হবে। সো প্রত্যেকটা এটার ক্ষেত্রে কিন্তু এক একজনের রোল আছে। ফর এক্সাম্পল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের রোল তো আসলে অ্যাওয়ারনেস না, তাদের হয়তো রোল আসবে হলো অ্যাক্টিভেশন বা রিটেনশনে, যে ঠিক আছে রেভিনিউ তো আসতে পারে যে সফটওয়্যারের মাধ্যমে কিছু করে, বাট এই জিনিসটা চিন্তা করলে যেটা লাভ হয়, যে একে তো অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমরা জিনিসটা বুঝি যে ওকে কার কোনটা কোথায় কি দায়িত্ব, এক একটা ফানেলের দায়িত্ব এক একজনের থাকতে পারে, বা ইভেন টিমসের ক্ষেত্রে থাকতে পারে, জয়েন্ট কোলাবোরেশন হইতে পারে, অনেক কিছু হতে পারে। বাট যেটার প্রশ্ন তোমার যেটা ছিল যে আচ্ছা অ্যাজ এ ইউজার, মানে একজন মানুষ কিভাবে কাজ করতে পারে, যার মানে প্রত্যেকটা সেক্টরই এখানে রোল আছে। ইউআই ইউএক্স আছে যেটা বললাম, এটা হয়তো বা অ্যাক্টিভেশনের দিকে থাকবে, মার্কেটিং এর রোল হলো অ্যাওয়ারনেসের দিকে, ডিজিটাল মার্কেটিং এর রোল, অ্যাকুইজিশনের ক্ষেত্রেও অনেক রকম কাজ কারবার থাকবে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট যেটা বললাম, ইটস প্লেজ এ রোল বিটুইন ইউআই ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। টেকনিক্যাল রাইটার বড় কোম্পানিদের জন্য সেটাও জরুরি, কিভাবে ইউজারদেরকে জানানো। তো এটা ছাড়াও টেস্টার, কিউএ কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার, এটাও খুব বেশি জরুরি হয় বড় কোম্পানিগুলোতে। অ্যান্ড এগুলো ছাড়াও আজকাল যেগুলো নতুন কিছু আসতেছে সেগুলো ফুললি এখনো আসে নাই, প্রম্পট ইঞ্জিনিয়ার বলা যেতে পারে। আচ্ছা, এটা যদি মনে হয় না এত বেশি হবে, বাট এআই ইঞ্জিনিয়ার এগেন এটা সফটওয়্যারের ভিতরে চলে যায়, মানে আসলে সফটওয়্যার ইটসেলফ ইজ সো বিগ, শুধু তো ডেভেলপার না, তোমার ডেভ অপসও আছে। ডেভ অপস মানে যেটা মেনটেন করা, ইয়াটিয়া করা। আজকালকার বেশিরভাগ এআই ইঞ্জিনিয়াররা এমএল অপস করে, যে মডেলটাকে উপরে উঠানো, মডেলটাকে ডিপ্লয় করা, রিইটারেট করা, এখানেও অনেক কাজ করা যায়, সেটা এগেন সফটওয়্যারের মধ্যে চলে যায়। আর কাস্টমার সাপোর্টটাও কিন্তু ডিজিটালি আসে। সো প্রত্যেকটা অ্যাসপেক্টে যার যেটা স্ট্রেংথ সে সেটা নিয়ে কাজ করতে পারে। এবং আজকালকার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হইতে হবে একটা স্কিলে, সাথে আরেকটা স্কিলকে সে অ্যাটলিস্ট এভারেজ লেভেলে থাকবে। আচ্ছা, মানে কি, মানে একজন ডেভেলপার সে এটা তার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হইতে হবে যার কোডিং এ, প্রবলেম সলভিং এ, আর হয়তো বা সে ইউএক্স সেন্সটাও ভালো। আচ্ছা, সো দ্যাট একটা ডিজাইনার যখন তাকে দিচ্ছে সে সেটা খুব ইজিলি সে সেটা ডিজাইনে পরিণত করে, বা সে নিজের থেকে অ্যানিমেশন কিছু অ্যাড করলো, ডিজাইনার যেটা আসলে তার ডিজাইনে দিতে পারে না। ডিজাইনারের ক্ষেত্রেও হয়তো বা তার এটা এক্সপার্টিস হইতে পারে, সে যদি ইউজারের এমপ্যাথাইজ করতে পারে, বা ডেভেলপারদেরকেও এমপ্যাথাইজ করতে পারে, যে ডেভেলপাররা আসলে এভাবে করে কাজ করতে পারছে না, ওদের জন্য কষ্ট, এত কালার অ্যাপে দিলে ওদের জন্য মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো চিন্তা করাটাও ডিজাইনারের ক্রেডিবিলিটি বা ক্রেডিট থাকতে পারে। আর এসব ছাড়াও তুমি যে রোলে আসো, রাইট, মানে এটা ইটস আ বিট প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সেলস, এইখানেও এগুলো দিজ আর অলসো রোলস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এগুলা ছোট কোম্পানির জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, যে ওয়ান পার্সন ডুইং আ লট অফ, মানে ওয়ারিং আ লট অফ ডিফারেন্ট হ্যাটস। বড় কোম্পানিতে দেখবা প্রজেক্ট ম্যানেজমেন্ট হয়তো প্রজেক্ট ম্যানেজার থাকবে না, ওটা ম্যানেজার হয়ে যাবে শেষ। আবার সেলস তো সেলসের ক্ষেত্রেও আসলে অনেক রকমই থাকে। আমি সেদিন একজন লোকের সাথে দেখা হয়েছিল এয়ারপোর্ট, মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার সময়। ওই ভাইটা হলো মার্কেটিং ম্যানেজার অনলি ফর টিকটক।
তো ওরা ওই যে মসজিদ জামে মানে ওখানে ট্যুরিস্ট যে স্পটটা আছে সেখানে বাঙালি, তো ওটার তাদের গোলটাই হলো যে উনি স্ট্র্যাটেজি করে কন্টেন্ট লিখে দিবে। ওনার আন্ডারে আরো 3-4 জন আছে, দে সেল হিজাব, বোরখা, এরকম মানে ক্লোথস ফর ওই পাকিস্তানি, বাংলাদেশি, এশিয়ান ওমেন, ওইসব ক্লোথস গুলা, কামিজ সালোয়ার ওগুলো থাকার কথা, জাস্ট এটাই উনি করে। সো ওটার জন্য দেখা যাচ্ছে যে টিম লাগতেছে। উনি বলতেছে ওনার লোকাল শপ আছে বাট বেশি সেল হয় হলো অনলাইনে। সো এই যে এরকম প্রত্যেকটা অ্যাসপেক্টে কিন্তু ডিজিটাল একটা লোক লাগতেছে, ডিজিটাল কাজ লাগতেছে। বাট কথাটা এটাই যে স্কিল একটাতে ফার্স্ট হইতে হবে, এক্সপার্ট, যে দিস ইজ মাই, আই উড সে যে কোনো কিছু না হলেও এইটা মানুষ জানবে যে হ্যাঁ এইটার ব্যাপারে এই ছেলেটা এক্সপার্ট, এই মেয়েটা এক্সপার্ট। এরপর ওইটার সাথে একটা অ্যাডজাস্টেন্ট রোল, ঠিক আছে? এবং এটা মানে উপরে উঠার জন্য, মানে আমি তো বললাম জুনিয়রদের জন্য, উপরে উঠার জন্য সফট স্কিলস প্লেজ আ বিগ রোল। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা মানে পলিটিক্স অনেক বেশি থাকতে পারে, বাট স্টিল এখানে যদি কেউ ওয়েলকামিং হয়, সফট স্কিলস কে ভালো হয়, তাহলে তার উপরে ওঠার চান্স যথেষ্ট ভালো। এটা জরুরি হয়ে পড়ে, স্পেশালি ম্যানেজারদের ক্ষেত্রে, আরো বড়দের ক্ষেত্রে, কিভাবে মানুষের সাথে কনফ্লিক্ট কিভাবে রেজলিউশন করা হয়, এইসব জিনিসগুলো ইম্পর্টেন্ট হয়ে পড়ে। সো পাথওয়েটা জানাটা খুব জরুরি, কি হতে চাচ্ছি, কি হতে চাই না। অ্যান্ড ইটস ওকে যে আমি যদি ভুল করি, আমি যদি 6 মাস ওয়েস্ট করি, বাট ইটস নট ওকে যে আমি যদি সেটাকে 1 বছর 1.5 বছরে নিয়ে যাই। 6 মাসে একটা জিনিস আমি বুঝলাম না যে আমি পারতেছি না, তাহলে আমি অন্য কিছু দেখি, হয়তো বা আরো অন্য কিছু, যেটা হয় আজকাল আরো অনেক কিছুই আছে আর কি। একটা জায়গায় এক্সপার্ট হইলে ব্যাপারটা বের হয়ে যায়। আজকে ব্লক চেন ডেভেলপারও আছে, বাট হয়তো তারা ব্যাক এন্ডে স্ট্রং, ঠিক আছে? আচ্ছা পারলো না, তাহলে ব্যাক এন্ডে চলে গেল। তো এই এআই ইঞ্জিনিয়ার গুলো, যেটা বললাম যে দিন দিন ওইটার ক্ষেত্রেও কিছু ধারণা করা হচ্ছে, ওখানে কিছু আরো জবস আসবে যেগুলো অনেক কার্যকর হবে। এটার ক্ষেত্রে মানে যেহেতু ইটস ভেরি হার্ড টু আইডেন্টিফাই ইভেন ফর আস, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে ওই ইন্ডাস্ট্রিতে যত তাড়াতাড়ি নামা। বড় যদি একটা ভাই থাকে, কানেকশন থাকে, যেটা টাকার পিছনে বেশি ছুটতে যদি না হয়, অনেকজনের আসলে ছুটতে হবে, সেটা অন্য কথা, তাহলে জাস্ট বলা যায় ভাই আমি আপনাকে শ্যাডো করবো। শ্যাডো করেও অনেক কিছু শিখা যায়। শ্যাডো মিনস জাস্ট ভাই আপনি আমাকে দিনে একদিন দেন, আমি জাস্ট আপনাকে ফলো করবো। আপনাকে মাঝে মাঝে জিজ্ঞেস করছে ভাই আপনি এটা কেন করছেন, মুসা আলাইসাল্লাম আর খিদিরের মতো অবস্থা। সো অ্যাটলিস্ট ওখানে তখনই জানানো হবে যে কি অবস্থা, পরে জানা লাগবে না। সো সেটা করলে যেটা হবে যে সে বুঝতে পারবে ও ডেইলি তাহলে আমার এইটা কাজ করতে হবে, ডাজ দ্যাট অ্যাট্রাক্ট মি অর নট। এটা এই কালচারটা নাই আসলে, আই উড সে ওখানে আছে, বাট এটা খুব হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড। ওই ভাইয়ের মতো, ওরকম ভাইয়ের মতো কানেকশন লাগবে, তাই না? বাট বুঝতে পারবা লাইক একজন টেক লিড কি করে, ম্যানেজার কি করে, সিটিও কি করে, আমরা কিন্তু অনেক সময় জানি না, মনে করি যে আচ্ছা সে বসে থেকে টাকা মানে হাজার টাকা কামাচ্ছে, বাট তাদেরও তো ডিসিশন আছে, হয়তো তাদের কম কাজ করতে হয়, বাট ডিসিশন, মাথায় স্ট্রেস বেশি নিতে হয়। তো সেইগুলো কিভাবে তারা স্ট্রেস গুলোও তো তাদের মিটিং করতে হচ্ছে ডেইলি, তো এগুলোও জানতে পারলে ভালো। এখন যদি ওরকম ভাই কানেকশন থাকে, প্লিজ ইউটিলাইজ দ্যাটস গোয়িং টু হেল্প ইউ আ লট। মানে বলা হয় যে তুমি যদি নিজে একজন মিলিয়নার হইতে চাও, তুমি আরেক মিলিয়নের সাথে জাস্ট বসে থাকো, তার সাথে পাশে জাস্ট শ্যাডো করবে তাকে, তাহলে ইউ yourself will get to understand all the intricacies, all the decisions that he has to make whole throughout the day. ভাই এখানে যেটা বললেন যে এখন যারা শিখছে তাদের জন্য একটা খুবই ভালো ওয়ে, সেটা হচ্ছে আগে থেকে এক্সপিরিয়েন্সটা নেওয়া। তো এখানে অনেকেই থাকতে পারে যারা হচ্ছে মেবি গ্রিন টেকের জন্য কন্ট্রিবিউট করতে চায়, হ্যাঁ, তো মেবি সেই স্টুডেন্ট হতে পারে, অথবা এমন হতে পারে সে খুব এক্সপিরিয়েন্স, সে অনেক বছর ধরে কাজ করছে। তো আসলে এখানে গ্রিন টেক ফাউন্ডেশনে বা আপনার এখানে কোনো কি এরকম রুল বা ফিউচার আপনারা প্ল্যান করছেন যেখানে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চায় তারা কিভাবে কাজ করতে পারে বা কিভাবে আসলে কন্ট্রিবিউট করতে পারে উম্মার জন্য? নন প্রফিটের এটা একটা ভালো ইন্টারেস্টিং জিনিস হলো যে, এবং এটার একটা ম্যাট্রিকও দেওয়া হয় নন প্রফিট অর্গানাইজেশনদের, যে আসলে ভলান্টিয়ার টু পিপল রেশিও কত। ইট ইজ জেনারেলি এক্সপেক্টেড যে there will be more volunteers for a non-profit organization, আসুন্না ফাউন্ডেশন, ঠিক আছে? তাদের কিন্তু দেখা যাবে বেশিরভাগই হলো ভলান্টিয়ার্স, তাদেরকে এত টাকা দিতে হচ্ছে না, জাস্ট হয়তো ট্রাভেলিং কস্ট, লিটারালি এটা কিছুই না, ঠিক আছে? তারা আয় করতেছে না ওখান থেকে। তো আমাদের ক্ষেত্রে ওরকম না, বিকজ ডেভেলপমেন্ট বা অন্য কিছুর ক্ষেত্রে এটা ওই মেনটেন করাটা ঝামেলা, কারণ ডেভেলপের অনবোর্ডিং এর একটা ব্যাপার আছে। অনবোর্ডিং করার পর তাদেরকে টাস্কটা বুঝানো, এগুলো তো যথেষ্ট সময় লাগে। বাট
দ্য গুড থিং ইজ অনেকজন ইন্টারেস্টেড হয়। আমরা নিজেরাই স্যাডলি এখন পর্যন্ত আমরা টার্ন ডাউন করি, কারণ আমাদের ওই ম্যানেজ করার মতো ক্ষমতা নাই। অনেক সময় দেখা যায় যে তারা ইন্টারেস্টেড থাকে প্রথম এক সপ্তাহ, বাট তারপর হয়তো বা কোনো এক কারণে, যেহেতু এটা সাইড তো তারা আসলে ভুলে যায়। উৎসাহ হারায় ফেলাটা সবচেয়ে কমন, জিল বা উৎসাহটা হারায় ফেলে। তো আমরা এই বছর কিছু চিন্তা করতেছি যে একটা হয়তো ভলান্টিয়ার একটা প্ল্যাটফর্ম আয়দার করবো, এবং এটা শুধু আমরা না, কারণ গোলটা হলো এটাই যে আসলে অনেক ভাইদেরই অনেক কাজ আছে, যেটা হয়তো বা মুসলিমস ডে ভাইদের সাথে সেদিন কথা হচ্ছিল, হাসান আবদুল্লাহ ভাইয়ের সাথে। তো অনেক কিছুই আছে যেটা কিনা সবাই যে কেউ একজন করে সেটাকে যদি ওপেন সোর্স করা যায় ভাইয়া, সেটাতেই বেনিফিট। আমরা যখন বাংলা ওয়ার্ড বয়ারটা করছি, আমরা আমাদের কাছে রাখি নাই, শেয়ার করেছি। যে চাইছে, সিয়ান চাইছে, আরো কয়েকজন চাইছে, পাবলিকেশন হাউসও চাইছে, উই ডোন্ট মাইন্ড, করো এটা। আমাদেরও ফিসাবিলিল্লাহ হিসেবে আমরা দেখি, অ্যান্ড ওইটা করলে ওইটার ইমপ্রুভমেন্ট হবে, তাই না? মানে সো ইট স্পিডস আপ। এটার জন্যই কিন্তু এলএলএম বা অন্যরকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসগুলোকেও ওপেন সোর্স করে দেওয়া হয়, সো সবাই একসাথে কাজ করলে ওটা অনেক ফাস্ট কাজ, মানে ইমপ্রুভমেন্ট বা এনহ্যান্সমেন্ট হয়। তো আমরা চিন্তা করতেছি এরকম একটা প্ল্যাটফর্ম বানাবো। আমরা হয়তো এই যে একটা হায়ার করতে পারি, এবং হয়তো এটা শুধু বাংলাদেশের জন্য না, কারণ তার তিলের ভাইদের সাথেও আমার দেখা হয়েছিল, তারাও খুব ইন্টারেস্টেড। তাদেরকেও অনেকজন বলে, Quran.com এর ভাইদেরকেও অনেকজন বলে, ওদের তো একটা ভালো একটা ডিসকর্ড সার্ভারই আছে, যে ভাই কাজ করতে চাই, করতে চাই। তো ঝামেলাটা হয়ে যায় এখানে, এভরি পার্ট ইন দ্য ওয়ার্ল্ড ওই তারা শেষ পর্যন্ত কোরআনের কাজটাই করে, দোয়ার কাজটাই করে, বাট যেটা হয়তো বা অলরেডি আমরা বা আরো অনেক ভাইরা করে ফেলছে, ওখানে নতুন করে ঢুকাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। ওইটাই সবচেয়ে বলা যেতে পারে সবচেয়ে পিওরের সাদাকা জারিয়া, যে হ্যাঁ কোরআন যে পড়তেছে আমার অ্যাপ থেকে, তারা তো আমি অনেক হয়তো বা আল্লাহ আমাকে অনেক সোয়াব দিচ্ছে, এই ধারণাটা আছে। বাট অ্যাজ এন উম্মা যদি আমরা ভালো কিছু করতে চাই, আমাদের ইউনিটি হওয়াটা খুব জরুরি, সো দ্যাট আমরা যেই জায়গাটা থামছি সেখান থেকে যেন তারা আগাইতে পারে। এখানে আমাদেরও দোষ আছে, আমরা হয়তো বা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আমাদের আইডিয়াগুলো শেয়ার করছি না। আবার ওদেরও ব্যাপারটা হলো যে ওরা হয়তো বা উৎসাহ বা অন্য কিছু হারায় মানে রাখতে পারছে না। তো এখানে আমাদের ইচ্ছা আছে, সামহাও আমরা আমাদের অ্যাটলিস্ট কাজগুলো শেয়ার করলাম, এক্সিস্টিং কাজ শেয়ার করি, আমাদেরকে ইমেল করে আমরা জেনে নিতেই, অথবা আমরা জানাই দিব যে আচ্ছা এই কাজগুলো করা যায়, যেটা যে কেউ করলেই লাভ আছে। মানে একটা জিনিস যেটা আমার সবসময় মাথায় ঘুরে, যে দোয়ার ক্ষেত্রে ইমোশন দিয়ে দোয়ার ক্যাটাগরিজেশন একজন করছেন, যে আমি যদি স্যাড থাকি কোন দোয়াটা পড়লে আমার হয়তো ভালো লাগতে পারে। বাট একই জিনিসটা কিন্তু কোরআনের আয়াতের জন্য হয়নি, বাট এটা তো খুব লজিক্যাল, এটা থাকা উচিত, তাই না? যে আমি মন খারাপ, আমি ডিপ্রেসড, ঠিক আছে, হয়তো 10টা আয়াত থাকলো যে আয়াতটা পড়লে আমার সেই ইয়াটা একটু ভালো লাগবে, অথবা আমি ভয় পাচ্ছি বা আমি খুশি, আমি গ্রেটফুল হতে চাই, এরকম প্রত্যেকটা এটা তো থাকা উচিত। আমার কাছে মনে হচ্ছে যে কেউ কোনো না কোনো একজন আলেমও এটা করে ফেলা উচিত বইতে, হয়তো আছেও আমরা জানি না। তো এটা খুবই স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল দিলাম, বাট এরকম আরো অনেক কিছু আছে যেটা আরো ইন্টিগ্রেটেড। যে আমাদের কোরআন অ্যাপটা আমরা রিসেন্টলি, আমাদের তো কোড বেস ছিল হলো iOS এর কোড বেস আলাদা, আমাদের ফ্লাটার যেটা কিনা ডেস্কটপ অ্যাপ কোরআনের, সেখানে আমাদের অন্য কোড বেস দিয়ে চালাচ্ছিলাম, দুইটা আলাদা কোড বেস ছিল এক কথায়। তো দেখা গেছে যে মেনটেন করা কষ্ট, তো আমরা কোরআন iOS-টাকে মাইগ্রেট করে কোরআন ফ্লাটার বা আমাদের কোরআন যে ডেস্কটপ সেই কোড বেস দিয়ে আনতে যাচ্ছি। ওখানে অনেক কাজ আছে, কারণ সব ফিচার যেন সেম থাকে, কোনো বাগস আছে নাকি। তো এগুলোতে আমরা অলরেডি কিছু ভলান্টিয়ার্স নিছি, আমরা ট্রাই আউট করে দেখতেছি যে আচ্ছা এটা কি কাজে নাকি দেয়নি, কাজে দেয় না। তো এখানে ম্যানেজ করাটা একটু কঠিন, কারণ তারাও বুঝে না আচ্ছা কি করব, তারা তো নতুন কোড বেজে নতুন, তারা নিজেরাও হয়তো বুঝে না যে আচ্ছা কতটুকু করলে তারা ওকে আছে। তো ইটস এ হিট অ্যান্ড মিস এখন পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স। যারা অনেক ভালো ট্যালেন্টেড তারা অনেকটা উঠায় ফেলতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা মনে হচ্ছে যে উৎসাহটা একটু কমে যায়। যারা ভলান্টিয়ার উৎসাহটা যদি রাখতে পারে, এবং হয়তো আমাদেরও দায়িত্ব হবে যে তাকে ওই কেন করতেছি সেটা ভালো করে বোঝানো, শুধু ভলান্টিয়ার না, সেটা এমপ্লয়ীদের জন্য জরুরি, তাহলে তাদের জন্য জিনিসটা একটু ইজিয়ার হবে। তো আমি চেষ্টা করছি, মনে হয়েছে আগের বারের থেকে এবার বেটার আমরা এক্সপেরিমেন্ট করছি। তো আমার ইচ্ছা আছে যে এবার আমরা হয়তো একজন ফুল টাইম ভলান্টিয়ার ম্যানেজার দিয়ে দেখবো যে আসলে এরকম কিভাবে করা যায়, এবং ওদেরকেও একটা ইনসেন্টিভ দিয়া। আচ্ছা, তারা তো ফিজাবিল্লাহ করতেছে, বুঝলাম, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড চাবেন, বাট সামহাউ তাদের নামে সার্টিফিকেট দেওয়া হইলো, দেওয়া হইলো,
ওদেরকে ওইটাকে ইন্টার্নশিপ হিসেবেই ধরা হলো, আনপেইড ইন্টার্নশিপ, সেটা তো হয়তো ওদের ওইটা লাভ হবে। সো এটা দেখতে হবে আর কি, যে একটা ক্রাইটেরিয়া বের করা, সো দ্যাট ইটস আ উইন উইন ফর বোথ। আই গেস যারা শুনতেছে তারা অনেকে অ্যাপ্লাই করতে পারে। আমাদের কোনো অ্যাপ্লিকেশন খোলা নেই, তারা ডাইরেক্ট কমেন্ট করে। শিওর। ভাই এখন হচ্ছে যেটা জানতে চাই টিম নিয়ে, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন, আসলে গ্রিন টেকেও অনেকগুলো রোল আছে, যেমন হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, তারপর হচ্ছে ক্লায়েন্ট, তারপরে হচ্ছে ডিজাইনার, কন্টেন্ট নিয়ে কাজ করছে, ডেটা নিয়ে কাজ করছে, তারপর ডেভেলপার। তো মাঝে মাঝে গ্রিন টেকে হচ্ছে বিভিন্ন ইভেন্ট হয়, যেমন হ্যাকাথন কয়েকদিন আগেই হলো। তো এই ডিজাইন গুলো কিরকম ভাবে হয়? কারণ হয়তো যে শুনছে সে হয়তো ভাবছে আচ্ছা এআই হ্যাকাথন হয়েছে, তাহলে যে কন্টেন্ট নিয়ে কাজ করে সে কিভাবে পার্টিসিপেট করেছে, বা যে ডিজাইনার তার তো আসলে সেই এআই মডেল তো বানাতে পারবে না। তো আপনারা আসলে এটা ডিজাইন করেন কিভাবে? আমরা প্রত্যেক বছর আসলে একটা হ্যাকাথন করি ইন্টারনাল। সো গোলটা হলো যে আসলে আমাদের এমপ্লয়ীদেরকে এঙ্গেজ করা, তাদের নিজেদের থেকে যেন যদি কোনো আইডিয়া থাকে যেটা হয়তো বা আমাদের অর্গানাইজেশন লেভেলে করা নাই, সেখান থেকে যেন ইন্টারেস্টিং কিছু আসে। সো গত বছর বেসিক্যালি, গত বছর আমরা ফোকাস করছিলাম, গত বছর আগের বছর আমরা ফোকাস করছিলাম হলো অ্যাক্টিভ লার্নিং। আচ্ছা, আমাদের কোরআন অ্যাপটা টেকনিক্যালি প্যাসিভ, যে আসে সে নিজে স্বেচ্ছায় কোরআন শিখবে, এবং তাকে সেটার জন্য আমরা যত রকমের ফিচার্স আছে আমরা দিছি। বাট অ্যাক্টিভ লার্নিং হলো যে তাদেরকে আরো এঙ্গেজ করা, কুইজ দিয়ে বা অন্য কিছু দিয়ে, ট্র্যাকিং দিয়ে, যেটাতে সে আরো অ্যাক্টিভলি লার্ন করতে পারছে, তাকে ওই লার্নিং এর জন্য পুশ করা। এটা আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট সুন্দর কিছু আইডিয়া আমরা ওখানে পাইছিলাম, আমাদের টিমরা করছিল। সো লাস্ট ইয়ারের অলরেডি একটা হ্যাকাথন হয়ে গেছিল, সেটা ছিল সিরা নিয়ে। আচ্ছা, যে সিরা কিভাবে অ্যাক্সেসেবল করতে পারি মানুষের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কিভাবে আরো ইজিলি মানুষকে দিতে পারি, যেন তারা ওখান থেকে রিলেট করতে পারে, শিখতে পারে, বোরিং একটা বইয়ের মতো যেন না হয়। সেখানেও খুব ইন্টারেস্টিং জিনিস আমরা পাইছি, যেটা আমরা অলরেডি কাজ করতেছি। আ বিট স্লো বিকজ অর্গানাইজেশন টার্গেট আরো অন্য কিছু আছে। সেটা করার পরও আমি যখন দেখলাম যে ভাই এআই এত দ্রুত আগাচ্ছে, এবং আমাদের যারাই আছে তাদেরকে যদি আমি টেকনিক্যালি ওই যে অ্যাক্টিভেশন, আমি যাদেরকে 20-40% অ্যাক্টিভেট করতে পারি, আমাদের যারা এমপ্লয়ি আছে, তাহলে আমাদেরও লাভ, ওদের লাভ, সবার লাভ, মাথা নষ্ট লাভ। যে আমি তো নিজেই ফিল করতেছি যে আমাকে 10x বানাই দিচ্ছে, বা আমার যে এর আগে লিমিটেশন ছিল সেগুলোকে সে কিছুটুকু ঢেকে ফেলতেছে। তো তখন এই জন্য আমি বলছিলাম যে না, তাহলে আমরা আরো একটা হ্যাকাথন করি। তখন এআই হ্যাকাথনটা আসছে, এবং গোলটাই এটা ছিল যে আসলেই তো আমরা সময়, যারা অনেক এগার, যারা অনেক প্রোঅ্যাক্টিভ, তারা তো নিজে থেকে শিখতেছে, অন্যরা তো শিখতেছে না, সেটা তাদেরকে একটা পুশ দিয়া, তাদের আই থিঙ্ক প্রাইস ছিল তাদেরকে 1 বছরের জন্য সাবস্ক্রিপশন কিনে দিয়া। তো আমি যেরকম ক্লড ইউজ করি, চ্যাট জিপিটি এখন এত ইউজ করা হয় না, আবার গুগলের এআই স্টুডিও সেটাও খুব ভালো, তো আমি সবকিছু ইউজ করি। তো এইগুলো তাদেরকে শিখানো যে দেখো এইভাবে করেও করতে পারো। তো গোলটা এটাই ছিল যে ওকে, তুমি যেই কাজ করতেছো সেটাই থামাও না, সেটাকে ট্রাই করো, একটু এআই দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখো। তুমি বলতে পারো যে ভাই এখানে এই কাজের জন্য ভালো না, যে কোরআনের আয়াত চেক করতে দিছে এখন এআই কে বলছে, তাহলে তো ভুল হবে, হ্যালুসিনেট করবে, ভেরি রিস্কি অ্যান্ড সেন্সিটিভ প্লেস, সেটা এআই দিয়ে করা উচিতই না। বাট হয়তো একটা ইউজার ইন্টারভিউ অথবা ইউজার রিভিউ, 100টা রিভিউ, সেটা এআই কে দিল, এআই একটা সামারাইজ করে বলে দিল যে দিজ আর দ্য টপ মোস্ট কমন প্রবলেমস, কাজটা সহজ হয়ে গেল। ভিডিও থেকে ইমেজ করা, ইমেজ থেকে কোড করা, স্পেশালি ডেভেলপারদের ক্ষেত্রেও অনেকে এনকারেজ করছি, কারণ দেখা গেছে যে তাদের কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে এআই ইউজ করে। এগুলো এনকারেজ করাটাই ছিল এআই হ্যাকাথনের গোল। এন্ড আমাদের ইচ্ছা আছে এবার আরো বড় করে করার, ইনশাআল্লাহ সামনে কোনো এই মিডিয়ার মোস্ট প্রবাবলি, যেখানে আমরা সবাইকে নিয়ে করব, কাফ, মুসলিমস ডে বা আরো যারা আছে একসাথেই কমিটি গড়ে তারপর হয়তো বা আমরা কিছু করব যেটা বাংলাদেশের সবার জন্য হেল্পফুল হবে, মোস্টলি ইসলামিক টেক, বাট দেখবো যে কি কোনটা করলে ভালো কিছু আসবে। গোলটা হলো এটাই যে তারাও শিখলো, আবার মুসলিম উম্মার জন্য বেনিফিট হলো। কোয়াইট ইন্টারেস্টিং। আজকের দিনে বলা যায় এটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রিন টেক অ্যাপস আমাদের সবার কাছে, যেটা বললাম যে এটা অনেকে ইউজ করে কিন্তু জানেও না। এমন আছে না যে আচ্ছা মানে অন্যভাবে মানুষের কাছে পৌঁছায়, বাট আলহামদুলিল্লাহ গ্রিন টেক অ্যাপস যেহেতু অনেক দিন ধরে মানুষ ইউজ করে, আমাদের দেশের মানুষরা, হিসুল মুসলিম, আল কোরআন, নিউলি সাদিক, তো নেক্সট গ্রিন টেক অ্যাপস এর প্ল্যান কি, মানে এটা আগে সব ইউজাররা জানতে চায়, নেক্সট কি আমরা এক্সপেক্ট করতে পারি যেটা হচ্ছে আমরা গ্রিন টেক অ্যাপস থেকে পাবো? সো আমাদের ওভারঅল ভিশন অফ দ্য অর্গানাইজেশন সেটা হলো টু ব্রিং পিপল ক্লোজার টু আল্লাহ। আমাদের
মানে সেটা ক্ষেত্রে মিশন যেটা আর কি বলা হয় যে কিভাবে সেটা করবো, কারণ আসলে তো এটা খুবই জেনারিক স্টেটমেন্ট, তো অনেকভাবেই আল্লাহর কাছে আসা যায়। আমাদের এক্সপার্টিস অনুযায়ী আমরা সেটাকে আমাদের মিশন বানাইছি যে টু হেল্প পিপল বেটার আন্ডারস্ট্যান্ড ইসলাম। আচ্ছা, ইসলামের আন্ডারস্ট্যান্ড করতে আমরা হেল্প করব। ধারণা করতেছি আন্ডারস্ট্যান্ড যদি তারা বেটার করে, আমার নিজের যেটা ফিলিং হয়েছে যে আমি কোরআন পড়তেছি বাট আমি খতমের জন্য প্রেশার দিচ্ছি, বাট আমরা আসলে বুঝেও কোরআন ক্ষেত্রে প্রেশার দিচ্ছি না। অ্যাজ এ বাংলাদেশি কালচার এটাই খুব কমন ছিল, আলহামদুলিল্লাহ এখন চেঞ্জ হচ্ছে অনেক। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা বেশি করলে ভালো হবে। এবং এটার ক্ষেত্রে যেটা আমার সবসময় নিজেকে তাড়না দেয় যে আমি এমন একটা দিন দেখতে চাই যেই দিন প্রত্যেকটা মানুষ মসজিদে যাচ্ছে, মসজিদে গেছে, এবং সেখানে ইমাম যখন কোরআন পড়ছে সে সেটা ভালো সেটা বুঝতে পারতেছে এবং সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে, এবং সেই দিনের সেই লেসনটা সে নিয়ে নিতে পারছে। সবাই তো আর কোরআন পড়তেছে না প্রত্যেক দিন, সেটা পড়া উচিত। তো সেইটা হলো আমার ওভারঅল ভিশন। এটা যদি আমি অ্যাচিভ করতে পারি তাহলে আমি মনে করব যে আমরা কিছু করতে পারছি। সো সেটা থেকে আমরা 10 বছর একটা টার্গেট নিছি, 3 বছর একটা টার্গেট নিছি, 1 বছরের এই সামনের বছরের টার্গেট আছে। তো এবার করে মানে টার্গেট রাখলে একটু ইজি হয় যে ওইটা অ্যাচিভ করার জন্য কি কি করা লাগবে, কি কি গ্রাউন্ড ওয়ার্কস করা লাগবে। তো আমাদের যেটা ধারণা যে আমাদের মোট 5টা অ্যাপ নিয়ে কাজ করতে হবে। এগেন আমরা টেকনিক্যাল চিন্তা করতেছি বিকজ আমরা টেকনিক্যাল এক্সপার্টস, মানে আমরা সফটওয়্যার ডেভেলপার্স, এই জন্য আমাদের জন্য এটা চিন্তা করা ইজি। এটাও আমরা বুঝতে পারতেছি যে অনেকটুকু মানে ফেস টু ফেস, ওয়ান অন ওয়ান, টিচার উস্তাদ স্টুডেন্ট দিয়েই হবে, আমরা পারবো না। আমরা শুধু ফ্যাসিলিটেট করতে পারবো। আমরা জানি সফটওয়্যার দিয়ে আমরা রিপ্লেস করার ব্যাপারে ইন্টারেস্টেড না টিচার। মানে অ্যারাবিকের ক্ষেত্রেও আমরা এরকম একটা ভিশন রাখতেছি না যে হ্যাঁ টিচারই থাকবে না আর এআই বা সফটওয়্যারই সব শিখাই দিবে, বাট আমরা চাচ্ছি যে ফ্যাসিলিটেট করুক সেই জিনিসটাকে। তো আমাদের ধারণা যে এটা চেঞ্জ হবে, বাট ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে একটা কোরআন আছে, কোরআন অ্যাপ, কোরআনটাতে থাকবে। সাদিকটা হবে একটা মুসলিমস অল ইন ওয়ান অ্যাপ, যে ডেইলি কাজের জন্য যেগুলো হবে তো সেখানে এঙ্গেজ করা, তাদের সেই জিনিসগুলোকে করা। এটার ব্যাপারে আমরা যথেষ্ট ইন্টারেস্টেড। এই বছরটা আমরা এখানে যথেষ্ট ফোকাস করব যেন মুসলিম যারা ইউজ করতেছে তাদের জন্য কি দরকার, আমি পার্সোনালি খুব ইন্টারেস্টেড জন্য। আচ্ছা, সো তোমার অডিয়েন্সরা যদি এটা জানাতে পারে, আই ইগার টু নো মোর অ্যাবাউট দ্যাট, যে তাদের দৈনন্দিন কাজে কি কি প্রবলেম আমরা সলভ করতে পারি। দোয়া আছে, আমি অ্যাপ খুললে হয়তো একটা দোয়া পড়ে ফেললাম, অ্যাপ খুলে ফেললাম, আমি হাঁটতেছি বুঝে ফেললো, আচ্ছা সফরের দোয়া পড়ো, এরকম এক্সাম্পল দিলাম আর কি। জাস্ট আমি সেইং যে কনটেক্সচুয়াল করা, একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকা, যে আচ্ছা তোমার এটা করার কথা, তুমি কি ভুলে গেছো, তো একটা রিমাইন্ড, একটা পুশ, একটা নাচ দেয়া, সেটা একটা গোল, প্রাইমারি গোল। সাদিক আছে, আমাদের হাদিত আছে, হাদিতটা থাকবে, বাট সিরাতে আমরা ফোকাস করার চিন্তা করতেছি। সিরার গোলটা হলো মানে ওই তো যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীটাকে কিভাবে আমরা ইজি করতে পারি। সেই ক্ষেত্রে এখন আছে জেনারেলি ক্রোনোলজিক্যাল, ওকে, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, সবসময় এখান থেকে লেসন নেওয়া যায় না। তো হয়তো থিমেটিক হবে, হয়তো বা পিপল বেসড হবে, যে একটা মানুষের ব্যাপারে জানতে চাচ্ছি তার ব্যাপারে সব সিরার এলিমেন্টস গুলো কি কি আছে। স্পেশালি থিম বেসড অ্যাপ্রোচটা আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যদি জানতে চাই ভালোবাসা, অর্থাৎ প্রফেটকে ভালোবাসা, উনার ওই জিনিসটা আমরা যদি উঠাই ফেলতে পারি কোনো থিম দিয়ে, আই থিঙ্ক ওটা ভেরি ইন্টারেস্টিং হবে। আরো কিছু ইন্টারাকশন করা, যেটাতে একটা ভিজুয়ালাইজেশন করতে ইজি হবে। এখন তো শুধু টেক্সট আছে, নাহিদ ভাই খুব ইন্টারেস্টিং কিছু কাজ করছে, ওগুলা তো আমরা কিছু কোনো না কোনোভাবে ইন্টারাক্ট করার ইচ্ছা আছে। এবং কবির আনোয়ার ভাইরাও, ওনারাও যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করেন সিরা শিখানোর ক্ষেত্রে। সামহাও সেখানেও কোনো যদি ইন্টারকানেক্ট করা যায়, ওনাদের একটা টুল হিসাবে আমরা থাকলাম, কুইজ বা অন্য কিছু ফ্যাসিলিটেট করা, সেটাও চিন্তা থাকে। তো সিরাটা আমরা মনে করি যথেষ্ট ইম্পর্টেন্ট টু বেটার আন্ডারস্ট্যান্ড ইসলাম। অ্যারাবিক লার্নিং থাকতে পারে, এটাও আমাদের ধারণা হচ্ছে যে এটাও ইম্পর্টেন্ট, হয়তো বা স্পেশালি কোরআনিক অ্যারাবিক লার্নিং। মানে শুধু অ্যারাবিক সবাইকে হয়তো শেখা লাগবে না, বাট কোরআনে কি পড়া হচ্ছে সেটা জরুরি। সেটার জন্য এখন আমাদের দেখতে হবে যে কি করলে সেটা আমাদের সলভ হয়। অ্যান্ড ফাইনালি যেটা আমরা চাচ্ছি, যেটা এই বছরের একটা টার্গেট হিসাবে আছে, সেটা হলো ইন্টারকানেক্টেড লার্নিং। গোল হলো আমি একটা কোরআনের আয়াত পড়তেছি, ঠিক আছে, সেই কোরআনের আয়াতের একটা তাফসিরও কিন্তু আছে, এটা অ্যাপের মধ্যে আছে, বাট সেই তাফসিরের যে রেফারেন্সগুলা হয়তো অনেকগুলো হাদিস থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে, আমি চাপ মারলাম হাদিসটা পড়তে পারলাম। সো সেটা একটা জিনিস হতে পারে দোয়া, এই দোয়ার হিস্ট্রিটা কি, দোয়ার কনটেক্সটটা কি, সেটাও একটা অ্যাসপেক্ট হইতে পারে।
সিরার ইভেন্টটা কি, পুরো হয়তো ঘটনাটা পুরো হ্যাঁ করতে পারবো। ঘটনাটা কি। এই যে ইন্টারকানেক্টেড লার্নিংটা আমরা ধারণা করতেছি, এটা খুব ভালো এক্সপিরিয়েন্স দেবে ইউজারদেরকে, কারণ সে একটা জিনিসের ব্যাপারে খুব ভালো ডিপলি শিখতে পারতেছে। নট অনলি ডিপলি, সে কানেক্ট করে পড়তে পারতেছে। যেরকম আমাদের হাদিসের এখন একটা অ্যাপ ফিচার আছে, এই হাদিসটা আর কোন কোন গ্রন্থতে আছে একই হাদিস, তাহলে একটু অন্য অর্থ পড়লো, একটু অন্যভাবে পড়লো, সেটার ব্যাপারে যদি কোনো এক্সপ্লেনেশন থাকে তাহলে সেটাও পড়তে পারলো। আবার সিরা হাদিসের সাথেও আমরা কিছু এআই দিয়ে এলএলএম দিয়ে আমরা চেষ্টা করতেছি লিঙ্ক করার, যে যেখানে সিরাতে সব কিছু হাদিসের স্ট্রং ওয়েতে ইসনাদ করা হয় না, বাট কিছু জিনিস তো মিলে যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানডেতে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, সো এইটা তো হাদিসে লেখা আছে। এইটা যদি আমি সিরার সাথে লিঙ্ক করতে পারি যে আচ্ছা এইটা এখানে রেফারেন্সটা পড়ে থাকুন, তাহলে সেটাও কিন্তু একটু এনহ্যান্স করতে পারবে। আবার সিরার একটা কাহিনী, এই কাহিনী থেকেই কিন্তু ওই কোরআনের আয়াতটা বের হয়েছে। এটাও যদি সিরার ওখানে দিয়ে দেওয়া হয় তাহলে তো সে আরো ইন্টারেস্ট পাবে। এই যে হোল একটা ইকোসিস্টেম আনা, এবং এটার মধ্যে আরো অনেক কিছু আছে। ডেস্কটপ অ্যাপ আনতে হবে, ওয়েব অ্যাপ আনতে হবে, মোবাইল অ্যাপ আনতে হবে, সো দ্যাট যে যেখানে যেভাবে করে আছে সে সেখানে শিখতে পারবে। এগুলো অনেক অ্যাসপেক্ট আছে। সো এই একটা ইকোসিস্টেম তৈরি করলে আমরা ধারণা করতেছি যে ইউজারদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। অলরেডি আমরা কোরআন অ্যাপ থেকে হাদিস বা কোরআন অ্যাপ থেকে দুয়া কিছুটুকু করছি, সেটাতেই মানুষ ভালোই ইন্টারেস্ট পায়, যেতে হাদিসের রেফারেন্স একটু দেখে আসলো। এবং এটা পরে আরো অনেক বড় করা যেতে পারে, যে ওই হাদিসের যে রেফারেন্স দিছে সেই রেফারেন্সেরও যদি আরো অনেক বই থাকে, আলেমদের বই থাকে, সেগুলোও কানেক্ট করা যেতে পারে। সো ওভারঅল ফুললি ইন্টারকানেক্টেড অ্যাপ্রোচটা আমরা মনে করতেছি খুব হেল্প করবে ইউজারদেরকে। ওকে ভাই, বাংলাদেশিরা অনেকে প্রশ্ন করে যে গ্রিন টেক অ্যাপসকে হেল্প করব কিভাবে। মানে একটা তো অবশ্যই খুব ভালো ওয়ে, সেটা হচ্ছে ভলান্টারিলি আমাদের জন্য কোনো কাজ করা। তো এইরকম আর কোনো ওয়ে আছে কিনা যে গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশনকে আগায় নিতে হেল্প করতে পারে? জি, ভলান্টারি হেল্প করা, মানুষদেরকে কাছে পৌঁছায় দিয়া অ্যাপটা, ইউজারদের প্রবলেমগুলো শেয়ার করাটাও আমি মনে করি একটা জরুরি জিনিস। আমি যদি জানতে পারি যে একটা জায়গায় বেশিরভাগ মানুষ কমপ্লেন করতেছে, আমাদের জন্য একটু ইজিয়ার হয় সেই জায়গাটাকে টার্গেট করা, যে আচ্ছা এতজন মানুষ বলতেছে, তাহলে আমার সেটা আগে করা দরকার। যেরকম হাদিদের ক্ষেত্রে অনেকজনই বলছে যে ভাই বাংলা হাদিসটা আনেন, অনেক দিন থেকে। তো অনেকজন বলতে বলতে কিন্তু আমাদের মাথাও কিন্তু আসছে ঠিক আছে আমাদের তাহলে করা দরকার, যদিও একই কাজ আমরা করতে অনিচ্ছুক। অলরেডি বাংলা হাদিস আছে, আই হাদিস আছে, সেটাতে খালি খালি আমাদের সময় ওয়েস্ট করাটা অনুচিত হবে। বাট দেন এগেন আমরা মনে করি যে ওখানে বেনিফিট হয়তো বা থাকবে আমরা নিজেরা আনলেও। তো সেটা যেরকম ইউজাররা জানাইছে বলেই হচ্ছে। ডোনেশন, আমরা এখানে বিকাশ, নগদ সবকিছুর এখানে ডোনেশন লিঙ্ক আছে, এটা ওয়েবসাইটে পাওয়া যাবে। আমার এখন ইমিডিয়েটলি ওয়েবসাইটের লিঙ্কটা মনে পড়তেছে না, ডোনেট পেজে gtf.org/donate যে হয়তো ওখানে থাকার কথা বাংলাদেশের ক্ষেত্রে, কোথায় ডোনেট করবে। সো এইগুলো হলো কিছু জিনিস যেটাতে তারা হেল্প করতে পারবে। গ্রেট ভাই, আজকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে লিমিটেড। সো গ্রিন টেক অ্যাপস লিমিটেড এর নাম হয়তো অনেকে দেখেছে, তো এইটা সম্পর্কে যদি খুব শর্টে কিছু বলতেন। গ্রিন টেক অ্যাপস লিমিটেডের গোলটা হলো, গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশনটা এখন অ্যাট দিস মোমেন্ট আসলে ডোনেশন দিয়ে চলতেছে। আমি কোনো টাকা পাই না বা আমি নেই না, কিছু কিছু থাকে আওয়ারলি রেট, বাট তাছাড়া ওভাবে করে ইটস নট লাইক যে এখানে আমার শেয়ার্স আছে। দিস ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এটা ইউকেতে রেজিস্টার্ড করা, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ডোনেশন দিয়ে সাস্টেন হচ্ছে। বাট আমরাও বুঝতে পারতেছি যে এটা লং টার্ম হবে না, মানে সাস্টেন করা যাবে না, একটা জায়গায় ক্যাপ হবে। তো সেই ক্ষেত্রে আমরা ডাইভার্সিফাই একটু করতে ইন্টারেস্টেড, যে কিভাবে আমরা এমন কিছু একটা করতে পারলাম যে গ্রিন টেকটাকেও সাস্টেন করলাম, আবার আমরা চলতে থাকতে পারলাম আর কি। সো সেটার জন্য গ্রিন টেক অ্যাপস লিমিটেড তৈরি হয়েছে, উইচ ইজ এগেন ওন বাই গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশন। এখানেও আমাদের কোনো শেয়ার্স নাই। গোলটা এটাই যে আমরা যদি অন্য কারো ভিশন তৈরি করে দিই, তাদের প্রোডাক্ট করে দিই, তাহলে হালাল হইতে হবে অবভিয়াসলি, তাহলে তাদেরও লাভ হইলো, কারণ আমরা তো এখানে এক্সপার্ট, আমাদের ডিজাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা সবকিছুতে হেল্প করতে পারবো। ইনফ্যাক্ট আমরা তো জানি যে আমাদের রিসেন্ট ক্লায়েন্ট এতই খুশি হয়েছে যে সে বলছে মার্কেটিংটাও আমরা করি। সো যেটা আমাদের হয়তো এক্সপার্টিস ছিল না, হয়তো তৈরি করবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের গোলটা এটাই যে আমরা ইংল্যান্ডে দোয়া অ্যান্ড জিকির
একটা অ্যাপ আছে জিকির এন্ড দোয়া, সেই অ্যাপটাও আমরা বানাইছি। সো এভাবে করে ওদেরকে হেল্প করে, এবং দোয়া এন্ড জিকিরের ক্ষেত্রে কিন্তু এখন ওইটাই আমাদের থেকে মোর পপুলার। তো আলহামদুলিল্লাহ সেটা সেই দিক দিয়ে সাদাকা জারিয়াও হচ্ছে, আমরা বিশ্বাস করি, যদিও আমরা কিছু টাকা পাইছি ওখান থেকে। তো এই যে এনহ্যান্স করা, এনাবেল করা অন্য ভাইদের যাদের একটা ভিশন আছে, হয়তো বা টাকা আছে বাট এক্সপার্টিসটা নাই, সিমিলার মাইন্ডেড লোক খুঁজছে, জি, সো সেটাতে আমরা দিতে পারবো, এবং আমাদের দিতে পারবো তাড়াতাড়ি করে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেফিনেটলি অন্য এমন কিছু করা যেটা কিনা আমাদেরকে সাস্টেন করতে হেল্প করবে। তো আমরা এখন তো মোস্টলি আউটসোর্সিং কোম্পানি হিসেবে আছি, বাট আমাদের এখানেও কিছু ডাইভার্সিফাই করার ইচ্ছা, তো সেখানেও যদি কোনো ভাইরা হেল্প করতে পারে, কারণ আমাদের এইদিকে আসলে ইন্টারেস্টিংলি এক্সপিরিয়েন্স বেশি নাই, কিভাবে অর্গানাইজেশন করা যায়, ব্যবসা কিভাবে করা যায়, এগুলোর ব্যাপারে খুবই কম আইডিয়া, তো সেটাও আমাদের হেল্পফুল হবে। সো দ্যাট উই ক্যান সাস্টেইন গ্রিন টেক। গোলটা হলো এটাই যে ইভেন যা টাকা পাচ্ছি আমরা লিমিটেড থেকে, আমরা সব ইউকেতে ট্যাক্স দিতে হয়, কারণ লিমিটেড কোম্পানি, লিমিটেডের পার্টটাতে আমার আবার ডোনেশন করার উপায় আছে, তো আমরা সব আবার ডোনেশনই চলে যায়। সো এভরি মানি স্পেন্ড অন জিটিএল অ্যাকচুয়ালি অলসো ইজ ফান্ডিং গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশন। ওকে, দ্যাটস গ্রেট। আমরা ভাই একদম শেষের দিকে চলে এসেছি। আমরা পডকাস্টের শেষে একটা সবসময় দোয়া পড়ে শেষ করি, তো ইনশাল্লাহ সেটা পরেই আজকের দিনে পডকাস্টটা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।